আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ম্যাথমেটিক্স 1 অধ্যায় হচ্ছে 4 জটিল সংখ্যা মেগা ক্লাস 1। ওকে, আজকে আমরা জটিল সংখ্যা সম্পর্কে বেশ কিছু জিনিস জানবো এবং বেশ কিছু সমস্যা সমাধান করব। এই হচ্ছে কথা, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। হ্যাঁ, আমরা প্রথমে বেসিক জানবো, তারপর আমরা ম্যাথ সমাধান করা শুরু করবো। এই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, ভালো কথা। এখন তোমাদেরকে একটা ইনফরমেশন দেখি, একটা ইনফরমেশন দিতেছি, একটি ইনফরমেশন ইনফরমেশন দিতেছি। ইনফরমেশনটা কেমন? তোমরা যারা প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, যারা তোমরা ফার্স্ট সেমিস্টার মানে প্রথম সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কি গ্রুপ আছে? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাদের জন্য। আমাদের কি আছে? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হবা এবং তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা। ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য কোনো টাকা লাগবে না, কিছু লাগবে না। তোমরা জয়েন হবা, তোমাদের সাথে আমি কথা বলবো, তোমাদেরকে আমি পরামর্শ দিব। এই হচ্ছে কথা। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায় পাবা? মানে এই জয়েন করার জন্য তো তোমার লিঙ্ক লাগবে, ঠিক না? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তুমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তুমি পাবা। কি বললাম? এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তুমি পাবা। তাহলে ইনফরমেশনটা কি? তোমাদের প্রথম সেমিস্টারের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা তোমাদেরকে সাপোর্ট দিব, পরামর্শ দিব, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে কি করতে হবে। ঠিক আছে? সবকিছু বলবো, তোমাদেরকে সাজেশন দিব, সব দিব। তোমাদের সাথে আমি কথাও বলবো। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য যে লিঙ্কটা লাগবে, ওই লিঙ্ক তোমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। এই হচ্ছে কথা। ঠিক আছে? তাহলে আসো আমরা জটিল সংখ্যা অধ্যায়টা শুরু করি। প্রথম কথা হচ্ছে জটিল সংখ্যা জিনিসটা কি। দেখো, জটিল সংখ্যাকে একটু যদি বোঝার চেষ্টা করবা, জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। জটিল সংখ্যা মানে হচ্ছে এরকম, এক্স প্লাস আই ওয়াই, অথবা আমরা এভাবে লিখতে পারি, অথবা এটাকে এভাবে লেখা হয়, যে জটিল সংখ্যাকে এভাবে লেখা হয় জেড ইকুয়াল এ প্লাস আই বি। এইটা হচ্ছে জটিল সংখ্যা। তাহলে এটা কি সংখ্যা? এটা হচ্ছে জটিল সংখ্যা। এটা কি সংখ্যা? এটা হচ্ছে তোমার জটিল সংখ্যা, বা এটা হচ্ছে কি সংখ্যা? জটিল সংখ্যা। জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই অথবা জেড সমান সমান এ প্লাস আই বি, এটাই কথা। ওকে, আচ্ছা। এখন এই জটিল সংখ্যাটা কিভাবে গঠিত হয়েছে বলতো? এই জটিল সংখ্যাটা, এই যে এক্স, এই দেখো এক্স, একটু ভালো করে লক্ষ্য করবা। এই যে এক্স, এক্স হচ্ছে তোমার বাস্তব অংশ। কি অংশ ভাই? বাস্তব অংশ। এটাকে বলা হয় বাস্তব অংশ। কি অংশ বলা হয়? বাস্তব অংশ। আর এই যে ওয়াই, এই যে ওয়াই এর সাথে একটা আই আছে না, এই যে ওয়াই, অর্থাৎ এইটুকু অংশকে বলা হয়, এইটুকু অংশকে অর্থাৎ ওয়াই কে বলা হয়, এই ওয়াই কে বলা হয়। তাহলে এক্সটা হচ্ছে তোমার বাস্তব অংশ, আর ওয়াইটা হচ্ছে তোমার কি বলতো? এই ওয়াইটা হচ্ছে তোমার কাল্পনিক অংশ। কি অংশ ভাই? কাল্পনিক অংশ। কি অংশ বললাম ভাই? কাল্পনিক অংশ। তাহলে একটা বাস্তব অংশ আর একটা কাল্পনিক অংশ নিয়ে তোমার কি গঠিত হয়? জটিল সংখ্যা গঠিত হয়। ওকে, কাল্পনিক অংশ মানেটা কি? যদি তোমাকে প্রশ্ন করা হয় কাল্পনিক অংশ মানে তুমি কি বুঝো? কাল্পনিক অংশ মানে হচ্ছে আই এর সহগ। কার সহগ? আই এর সহগ। আই এর সহগ। দেখো, এই আই এর সাথে যে আছে সে হচ্ছে আই এর সহগ, আই এর সাথে যে আছে সে হচ্ছে আই এর সহগ। আই এর সাথে কে আছে বলতো? ওয়াই আছে। আই এর সাথে যিনি থাকবে তিনি হচ্ছে আই এর সহগ। তাহলে আই এর সাথে ওয়াই আছে, তার মানে কি? কাল্পনিক অংশ মানে হচ্ছে আই এর সহগ। আই এর সহগ কে বলতো? ওয়াই। তাহলে ওয়াইটা হচ্ছে তোমার কাল্পনিক অংশ, ঠিক না? ওয়াই হচ্ছে তোমার কাল্পনিক অংশ, অর্থাৎ আই এর সহগটা হচ্ছে কাল্পনিক অংশ। এবং আই বিহীন যেটা আছে, মানে আই নাই, যার সাথে আই নাই, সেটা হচ্ছে বাস্তব অংশ। সেটা হচ্ছে কি অংশ? বাস্তব অংশ। এই জায়গায় একই ঘটনা, এই জায়গায় একই ঘটনা। যদি তোমাকে বলা হয় এ কি, এ হচ্ছে বাস্তব অংশ, তুমি কি বলবা? এ হচ্ছে বাস্তব অংশ। আর যদি তোমাকে প্রশ্ন করা হয় বি কি, বি হচ্ছে তোমার কাল্পনিক অংশ। কি অংশ ভাই? কাল্পনিক অংশ। ওকে, এইটুকু বুঝলাম যে জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর এটাকে লেখা হয় এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি। এ আকারে লেখা হয়। এক্স মানে হচ্ছে তোমার বাস্তব অংশ, আর ওয়াই মানে হচ্ছে তোমার কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ মানে হচ্ছে আই এর সহগ। আই এর সাথে যিনি থাকবে তিনি হচ্ছে কাল্পনিক অংশ। এই হচ্ছে ঘটনাটা। ওকে, আচ্ছা। এরপরে আমরা কি জানবো বলতো? এরপরে আমরা আরো কিছু জিনিস জানবো। সেটা হচ্ছে, দেখো, এই আই সম্পর্কে জানবো। এই আই, অর্থাৎ আই মানে হচ্ছে তোমার ইমাজিনারি নাম্বার।
ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার অর্থাৎ কি কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার মানে কি কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা, রাইট? ওকে। এখন এই ইমাজিনারি নাম্বারকে শর্টকাটে আমরা বলি আই দ্বারা প্রকাশ করি, কারণ এই যে ইমাজিনারি কথাটা শুরু হয় আই দ্বারা, মানে কি এই ইমাজিনারি শব্দটা যে আমরা ওয়ার্ডটাতে লিখলাম প্রথম লেটারটা হচ্ছে আই, এই জন্য আই দ্বারা আমরা ইমাজিনারি নাম্বারটাকে শর্টকাটে আই দ্বারা প্রকাশ করি। ওকে, আচ্ছা তাহলে আই এর মানটা কেমন? আই এর মানটা হচ্ছে √/-1, এই কথাটা মনে রাখবে। আই এর মানটা কেমন? আই এর মানটা হচ্ছে √/-1, অর্থাৎ রুট থাকবে, রুটের ভিতরে -1, এটা হচ্ছে তোমার আই এর মান। কার মান বললাম? আই এর মান। এখন তোমাকে যদি আমি সাধারণভাবে একটা প্রশ্ন করি, আই এর মান যদি যদি একটু লক্ষ্য করো, আই এর মান যদি √/-1 হয়, তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি বলতো আই স্কোয়ার সমান কত? আই স্কোয়ার সমান কত? অর্থাৎ উভয় পক্ষকে তুমি বর্গ করো। আই স্কোয়ার মানে কি? এটাকে আমি বর্গ করছি, তাহলে এটাকেও বর্গ করতে হবে। আই মিন উভয় পক্ষকে বর্গ করো, তাহলে আই স্কোয়ার সমান হবে √/-1 তার উপরে স্কোয়ার। আই মিন এইটুকু জিনিসকে যদি এই উভয় পক্ষকে, মানে এইটুকু জিনিসের উভয় পক্ষকে বর্গ করলে, এটাকে বর্গ করলে আই মিন স্কোয়ার করলে, এটাকে বর্গ করলে আই মিন স্কোয়ার করলে আমরা আই স্কোয়ারের মান পাবো। তাহলে আই স্কোয়ারের মানটা কেমন পাওয়া যাবে? স্কোয়ার রুটে কাটা যাবে। কি বললাম? স্কোয়ার রুটে কাটা যাবে, শুধু -1 পাওয়া যাবে। তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারি? আমি লিখতে পারি আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার -1। এইটুকু জিনিস মনে রাখবে। তাহলে আই এর মান হচ্ছে √/-1 আর আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে শুধু -1। এইটুকু জিনিস মনে রাখবে, এগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবো আমরা, আরেকটা জিনিস, আরো দুটি জিনিস সম্পর্কে আমরা জানবো। কি দুটি জিনিস সম্পর্কে জানবো? দেখো একটু লক্ষ্য করো। আমরা জানবো মডুলাস সম্পর্কে। মডুলাস, মডুলাস। আরেকটা জিনিস জানবো অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড, TUD, অ্যামপ্লিটিউড। অর্থাৎ মডুলাস মানে হচ্ছে পরম মান, পরম মান। আর অ্যামপ্লিটিউড মানে কি বলতো? আর্গুমেন্ট, কিমেন্ট, আর্গুমেন্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস সম্পর্কে জানবো, মডুলাস আর আর্গুমেন্ট সম্পর্কে জানবো। মডুলাস সম্পর্কে যদি আমরা জানি, তাহলে তোমাকে একটু একটা কথা বলি তোমাকে, তাহলে তোমাকে মডুলাস সম্পর্কে তোমাকে যদি বোঝাতে চাই, তাহলে তোমাকে দুটি অক্ষ নিয়ে চিন্তা করতে হবে। কি? দুটি অক্ষ নিয়ে চিন্তা করতে হবে। কি বললাম? দুটি অক্ষ। একটা হচ্ছে দেখো কি অক্ষ, এটা হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে তোমার কাল্পনিক অক্ষ। এই ওয়াই অক্ষটাকে আমরা কাল্পনিক অক্ষ চিন্তা করব। কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষ। কি অক্ষ চিন্তা করতেছি? এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। আর এটা কি অক্ষ বলতো? এটা হচ্ছে বাস্তব অক্ষ। কি বললাম? এটা হচ্ছে বাস্তব অক্ষ, বাস্তব অক্ষ। দুইটা অক্ষ নিয়ে চিন্তা করলাম, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ, এটা হচ্ছে তোমার বাস্তব অক্ষ। এবং এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুটাকে আমরা 0,0 দ্বারা চিহ্নিত করি। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিন্দু। ওকে, এটা হচ্ছে মূল বিন্দু। ওকে, এখন ভাই এই পয়েন্টে একটা, মনে করো সাপোজ তোমাকে আমি বলি, এই যে এটা তো জটিল সংখ্যা, ঠিক না? এটা হচ্ছে জটিল সংখ্যা না? হ্যাঁ, জটিল সংখ্যা। মনে করো x+iy, এটা কি সংখ্যা? এটা জটিল সংখ্যা। এটা কি সংখ্যা বললাম? জটিল সংখ্যা। এটা এটা কি সংখ্যা? জটিল সংখ্যা। এখন এই জটিল সংখ্যাটাকে আমি একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করব। কি করব? একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করব। কি করব বললাম? একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করব। ভালো করে বুঝবা, এই জটিল সংখ্যাটাকে একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করব। এই বিন্দুটাকে বলা হয় প্রতিরূপী বিন্দু। কি? জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। অর্থাৎ একটা জটিল সংখ্যাকে একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করলে এই বিন্দুটাকে বলা হয় প্রতিরূপী বিন্দু। যাই হোক, এই জটিল সংখ্যাটাকে একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করবো। মনে করো বিন্দুটা হচ্ছে এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্কটা লিখবে। দেখো একটু লক্ষ্য করো, এই এক্স আছে না? এই এক্সটা এই জায়গায় দিব, তারপর কমা দিব, এই আই এর সহগ কত? ওয়াই, এই ওয়াইটা এই জায়গায় দিব। তাহলে এক্স মানে কি? বাস্তব অংশ, আই মিন এটা বাস্তব অক্ষ বরাবর থাকবে। আর ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে কাল্পনিক অংশ, আই মিন এটা কাল্পনিক অক্ষ বরাবর থাকবে। ঠিক না? তাহলে এই জটিল সংখ্যাটাকে একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করলে এই বিন্দুটাকে বলা হয় প্রতিরূপী বিন্দু। এবং এই বিন্দুর স্থানাঙ্কটা হবে কেমন? এই যে এক্স কমা ওয়াই। তাই এক্স এক্স মানে এই জায়গায় এক্স এর জায়গায় যে থাকবে, আই মিন এক্স, এই এক্সটা, আর হচ্ছে তোমার এই ওয়াই এর সহগ, ওয়াই আই এর সহগ ওয়াইটা। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, এই হচ্ছে ঘটনাটা। আচ্ছা, তোমাকে আরো পরবর্তীতে আরো বুঝাবো, নো প্রবলেম, টেনশন করো না। ওকে, ভালো কথা। এখন এই এক্স কমা ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে? এক্স দ্বারা বোঝাচ্ছে আমি বাস্তব অক্ষ বরাবর, মনে করো এক্স একক গেলাম, বাস্তব অক্ষ বরাবর আমি
এই মূল বিন্দু থেকে এইদিকে আমি x একক গেলাম, কত একক গেলাম, x একক গেলাম, x একক দূরত্ব অতিক্রম করলাম, এইটুকুর মান হচ্ছে তোমার x, এই মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে x। আর y দ্বারা কি বোঝাচ্ছে, y অক্ষ বরাবর আমি কতটুকু যাব, y একক যাব, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার y, কথা বুঝছো, y। এখন মডুলাস জিনিসটা কি, প্রশ্ন হচ্ছে মডুলাস কি, প্রশ্ন তোমার মনে প্রশ্ন হচ্ছে মডুলাস কি, তোমার মনে প্রশ্ন হচ্ছে কি বলতো, মডুলাস কি, এই মডুলাস জিনিসটা কি, এটা হচ্ছে তোমার মনে প্রশ্ন। তাহলে মডুলাসটা হচ্ছে তোমার এই যে মূল বিন্দু থেকে, অর্থাৎ বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষ, আর এই বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষর যে মূল বিন্দুটা আছে, এই মূল বিন্দু থেকে যদি তুমি এই প্রতিরূপী বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্ব, মানে কি মূল বিন্দু থেকে এই প্রতিরূপী বিন্দু মানে কি এই বিন্দু পর্যন্ত যদি সরাসরি তুমি যোগ করো, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যদি সরাসরি যোগ করো, তাহলে এই সরাসরি যে দূরত্বটা আছে, আবার বলতেছি এই মূল বিন্দু থেকে এই প্রতিরূপী বিন্দু পর্যন্ত যোগ করলে এই সরাসরি দূরত্বটাকে বলা হয় মডুলাস। এই দূরত্বটাকে বলা হবে কি বলতো, মডুলাস। এটাকে কি বলা হবে, মডুলাস বলা হবে। মডুলাসকে কি দ্বারা প্রকাশ করা হয়, তোমাকে যদি প্রশ্ন করা হয় বলতো কি মডুলাসকে কি দ্বারা প্রকাশ করা হয়, মডুলাসকে মনে রাখবা জেড, এই দেখো জেড মানে কি জটিল সংখ্যা না, এটাকে তুমি দুটি কারা টান দিবা, এটা হচ্ছে মডুলাস। এই জেটের এই পাশে একটা টান, এই পাশে একটা টান দিলে এটা হচ্ছে মডুলাস। মডুলাসকে এইভাবে প্রকাশ করা হয়, অথবা তুমি এটাকে আর দ্বারাও প্রকাশ করতে পারো। এই জায়গায় তুমি আর দিলো, এই আর দ্বারা মডুলাস বোঝাবে, অথবা জেড এভাবে দুটি টান দিবা, এটা দ্বারাও মডুলাস বোঝাবে। তার মানে কি এটা হচ্ছে তোমার মডুলাস, কার মডুলাস, এই জটিল সংখ্যার মডুলাস। এই দেখো এটা হচ্ছে তোমার মডুলাস, বুঝছো, এটা হচ্ছে তোমার মডুলাস। এটা হচ্ছে তোমার এইটুকু অংশ হচ্ছে মডুলাস, অর্থাৎ মূল বিন্দু থেকে এই প্রতিরূপী বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্বটা হচ্ছে তোমার মডুলাস। ওকে, এখন এই মডুলাসটা তুমি কিভাবে, এই মডুলাস অর্থাৎ জেড পরম মান কি দুইটা কারা টান দিবা, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি, এটা সমান লিখতে পারি মডুলাসের সূত্রটা কেমন, মডুলাসের সূত্রটা হচ্ছে এমন, এটা সমান লিখতে পারি এক্স স্কোয়ার, এই যে এক্স আছে না, এটাকে স্কোয়ার করবা, প্লাস দিবা, মাঝখানে প্লাস দিবা, আর ওই ওয়াইটাকে স্কোয়ার করবা। এই মডুলাসের সূত্রটা হচ্ছে এমন, অর্থাৎ পরম মানের সূত্রটা হচ্ছে এমন। মডুলাস মানে কি, পরম মান, ঠিক না, মডুলাস মানে কি বলতো, পরম মান। তাহলে পরম মানকে জেড দুটি কারা টান দ্বারা প্রকাশ করা, এইভাবে প্রকাশ করা হয়, আর পরম মানের সূত্রটা হচ্ছে তোমার এমন। এখন প্রশ্ন হতে পারে এই সূত্র কিভাবে আসলো, প্রশ্ন হতে পারে কিভাবে সূত্রটা আসলো, প্রশ্ন হতে পারে কিভাবে সূত্র আসলো, সূত্রটা তোমার কিভাবে আসলো, এটা প্রশ্ন হতে পারে, সূত্র কিভাবে আসলো, এই প্রশ্নটা হইতে পারে, ঠিক না, তোমার মনে হইতে পারে। তাহলে তুমি একটা দেখো, এই জায়গায় একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এবং এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, আই মিন এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বললাম, 90 ডিগ্রি। এই ত্রিভুজটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে কি অ্যাপ্লাই করা যায় বলতো, পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। সমকোণী ত্রিভুজে কি অ্যাপ্লাই করা যায় বলতো, পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। পিথাগোরাসটা কেমন হবে, দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আই মিন এটা হচ্ছে লম্ব। এই দেখো এইটুকুকে ভূমি ধরবো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রি ভূমি এবং লম্বের মাঝখানে অবশ্যই 90 ডিগ্রি হবে, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আই মিন এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই দেখো মডুলাস অফ জেড, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে, তো আমরা কি জানি বলতো, ভূমি স্কয়ার আই মিন এক্স স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার আই মিন ওয়াই স্কয়ার, এটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি। এখন আমি যদি উভয় পক্ষকে কি করি, বর্গমূল করি, আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করি, আচ্ছা এই জিনিসটা আমি এইভাবে দেখাচ্ছি, এই জায়গায় দেখাচ্ছি, বা আমি উভয় পক্ষকে বর্গমূল করবো, আই মিন এই জায়গায় রুট করব, রুট কাকে করব, এটাকে করব, আই মিন এটাকে রুট করলাম, এই অপর পাশে এটাকে আমরা রুট করব, আই মিন এরকম করব, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আমি কি করলাম, উভয় পক্ষকে বর্গমূল করলাম, এটাকেও রুট করলাম, এটাকেও রুট করলাম, এই কাজটা কিন্তু এই জায়গায় করলাম। তাহলে এই জায়গায় থেকে কি পাওয়া যাবে বলতো, এই জায়গা থেকে আমি কি পাবো বলতো, এই যে স্কোয়ার রুটে দেখো, এই যে স্কোয়ার, এই স্কোয়ার রুটে কাটা যাবে, আই মিন শুধু মডুলাস এরকম থাকবে, আর এই জায়গায় যা আছে তাই থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এই জায়গায় পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে আমি এই জিনিসটা পাইছি, তাহলে মডুলাস মানে হচ্ছে এটা। ওকে, এখন এই সূত্র দ্বারা আমরা কি করব, তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এই সূত্র দ্বারা আমি কি করব, তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এই সূত্র দ্বারা আমি কি করব, তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এই সূত্র দ্বারা আমি কি করব। তাহলে দেখো কি করি, আমি কি করব, ঠিক না, এই প্রশ্নটা জাগতে পারে, এই সূত্র যে শিখলাম এটা দ্বারা আমি কি করব, ঠিক না। তাহলে এটা দ্বারা কি করবা, তোমাকে একটু দেখাচ্ছি, তুমি এটা দ্বারা কি করবা। মনে করো তোমাকে এরকম প্রশ্ন করা হলো, একটা প্রশ্ন করা হলো, দেখো এই যে তোমাকে একটা প্রশ্ন আমি করতেছি, প্রশ্নটা হচ্ছে এরকম, মনে করো তোমাকে দিলাম 3 + 4i,
তোমাকে বললাম এর পরম মান কত, তোমাকে প্রশ্ন করলাম এর পরম মান কত, এর পরম মান কত, এর পরম মান কত, আই মিন মডুলাস কত, এই জটিল সংখ্যাটার মডুলাস কত, ঠিক না? তোমাকে প্রশ্ন করলাম, তাহলে তুমি কি করবা, তুমি কি করবা বলো তো? এটা তো জটিল সংখ্যা, এটা কি সংখ্যা? জটিল সংখ্যা, যাকে জেড দ্বারা আমরা এভাবে লিখতে পারি, জেড ইকুয়াল হচ্ছে 3 + 4i। এটা তো একটা জটিল সংখ্যা, ঠিক না? এখন জটিল সংখ্যার যদি পরম মান বাহির করি, তার মানে কি এইভাবে লিখতে হবে, পরম মান মানে কি এটা, এবং পরম মানের সূত্রটা কি, √(x² + y²। x² মানে কি একটু লক্ষ্য করো, এই যে জটিল সংখ্যাটা আমরা কিরকম শিখছিলাম, প্রথমে জটিল সংখ্যাটা আমরা কিভাবে লিখছিলাম, x + iy। তাহলে জটিল সংখ্যাটাকে এইভাবে প্রকাশ করা হয় যে x + iy, এইভাবে প্রকাশ করা হয় না? হ্যাঁ করা হয়। তাহলে প্রথম মানটা কার মান, x এর মান, কার মান, x এর মান। এই যে প্রথম মানটা দেখো, এই দেখো x এর জায়গায়, একটু লক্ষ্য করো, এইভাবে তুমি বুঝো, এই x এর জায়গায় কে বসে আছে, 3 বসে আছে, তাহলে এটা কার মান, এটা x এর মান। আর i এর সাথে কি আছে, y আছে, এই জায়গায় i এর সাথে কি আছে, 4 আছে, তাহলে 4টা কার মান, 4টা হচ্ছে y এর মান। দেখো i এর সাথে যে থাকবে সে হচ্ছে y, এই দেখো i এর সাথে y ছিল, i এর সাথে 4 আছে, তার মানে কি এই y এর জায়গায় কে বসে আছে, 4 বসে আছে, তাহলে 4টা কার মান, y এর মান। তাহলে মডুলাসের সূত্রটা কেমন ছিল, √(x² + y², এরকম ছিল কিনা, হ্যাঁ এরকম ছিল। তাহলে আমার x² করতে হবে, আই মিন x এর জায়গায় কে বসে আছে, 3 বসে আছে, তুমি এর সাথে আর কম্পেয়ার করো, x এর জায়গায় 3 বসে আছে, তার মানে কি 3² করতে হবে, x² মানে হচ্ছে x এর জায়গায় 3 বসে আছে, তার মানে কি 3² করতে হবে। মাঝখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন, সূত্রের কি চিহ্ন, এটা কিন্তু সূত্রের প্লাস, দিলাম প্লাস, ওকে। আচ্ছা এখন y² করতে হবে, আচ্ছা y এর জায়গায় কে বসে আছে, এই দেখো y এর জায়গায় কে বসে আছে, 4 বসে আছে, দেখো এই দেখো y এর জায়গায় কে বসে আছে, 4 বসে আছে, তুমি একটু লক্ষ্য করো, 4 বসে আছে, এই i এর সাথে কি আছে, y আছে, তাহলে i এর সাথে এই জায়গায় কি আছে, 4 আছে, তাহলে y এর জায়গায় 4 বসে আছে, তাহলে তার মানে কি 4টাকে স্কয়ার করতে হবে, করলাম। তাহলে এই জায়গায় ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, √ পাবো, দেখো একটু লক্ষ্য করো, 3 3 9, 4 4 হচ্ছে 16, আলটিমেটলি আমরা পাবো √25, আই মিন 25। এটাকে বর্গমূল করলে আমরা কি পাবো বলো তো, এটাকে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 5 পাবো, কি পাবো, 5 পাবো। এটা হচ্ছে তোমার আনসার, এটা তোমার কি বলতো, এটাই তোমার আনসার, ওকে। তাহলে মডুলাস থাকলে কিভাবে কি করতে হবে বুঝছো, তাহলে মডুলাস থাকলে তোমাকে কিভাবে কি করতে হবে বুঝছো, এই হচ্ছে ঘটনাটা। তাহলে মনে করো মডুলাসের সূত্রটা, এই জায়গায় এই দেখো, মডুলাসের সূত্রটা আমরা কেন শিখলাম, কারণ আমাদের এরকম এরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের পরীক্ষা আসে, এরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, যে তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে বলবে এর পরম মান নির্ণয় করো। সাপোজ তোমাকে যদি আমি আরেকটা দেখাই, আরেকটা এক্সাম্পল যদি তোমাকে দেখাই, মনে করো তোমাকে এরকম বললো এখন -4, মনে করো সাপোজ বললো -4, মনে করো সাপোজ তোমাকে বললো -3i, ঠিক আছে, 3i, তোমাকে বললো এর পরম মান কত, তোমাকে বললো এর পরম মান কত, তোমাকে বললো এর পরম মান কত, তোমাকে যদি এরকম প্রশ্ন করো এর পরম মান কত, তাহলে তুমি কি করবা, এর পরম মান তুমি কিভাবে বের করবা, এটা তো একটা জটিল সংখ্যা যাকে আমি জেড দ্বারা প্রকাশ করতে পারি, জেড ইকুয়াল হচ্ছে -4 মাইনাস হচ্ছে তোমার 3i, রাইট? এটা হচ্ছে জটিল সংখ্যা। এখন এর পরম মান বাহির করতে হবে, আই মিন মডুলাস অফ জেড, পরম মান বাহির করতে হবে। পরম মান বাহির করার সূত্র হচ্ছে √ দিতে হবে, ঠিক না? হ্যাঁ ঠিক। তারপর কি করতে হবে, x², আমাদের মডুলাসের সূত্রটা কেমন ছিল, পরম মান সূত্রটা কেমন ছিল, x² + y²। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে যার সাথে আই নাই সে হচ্ছে এক্স, তাহলে এক্সটা হচ্ছে তোমার, আসলে এক্সটা শুধু 4 বললে ভুল হবে। এখন একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, জেড ইকুয়াল আমরা কি শিখছিলাম, x + iy, এটা শিখছিলাম না? অর্থাৎ যার সাথে আই নাই সে হচ্ছে এক্স। এই দেখো এক্স এর স্থানে কে বসে আছে বলো তো, এক্স এর স্থানে বসে আছে -4। যদি তুমি এই জায়গায় শুধু 4 দেও তাহলে তোমার অঙ্ক ভুল হবে। এই যে 4 এর আগে কি চিহ্ন আছে এটাকে কাউন্ট করতে হবে, যদি 4 এর আগে প্লাস চিহ্ন থাকে তাহলে চিহ্ন নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যদি 4 এর আগে প্লাস চিহ্ন থাকে তাহলে চিহ্ন নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু 4 এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে, মানে কি কোনো একটা সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে মাইনাস নিয়ে আমাদের মাথা ব্যথা আছে, আই মিন মাইনাসটাকে নিতে হবে। তাহলে দেখো এই এক্সের জায়গায় কে বসে আছে, 4 বসে আছে, শুধু 4 বললে ভুল হবে, -4 বসে আছে, তার মানে কি x² করতে হবে, x² করতে হবে, মানে হচ্ছে -4টা হচ্ছে আমার x, তাকে আমার স্কোয়ার করতে হবে, এবং সূত্র অনুসারে কি বলতো, মাঝখানে কি থাকবে, প্লাস থাকবে, সূত্র অনুসারে মাঝখানে প্লাস থাকবে, দিলাম প্লাস। আচ্ছা তারপর এখন কি করতে হবে, y² করতে হবে, তাহলে y কোনটা, y হচ্ছে i এর সহগটা হচ্ছে y, i এর সহগটা হচ্ছে y, দেখো i এর সহগটা হচ্ছে y, তাহলে i এর সহগ কত, 3, শুধু 3 বললে ভুল হবে, কারণ 3 এর আগে কিন্তু একটা মাইনাস সাইন আছে, তার মানে কি এই মাইনাস সহ বলতে হবে, তার মানে কি -3টা হচ্ছে আমার y, তার উপরে স্কোয়ার করলে হচ্ছে y² হবে।
কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, কথাটা 100% ঠিক। তাহলে আমি এইটুকু জিনিসকে ক্যালকুলেশন করলে তুমি কি পাবা বলো তো? এই দেখো, এই আরেকটা জিনিস তোমাকে শেখাতে হবে। কি শেখাতে হবে? এই দেখো, এই যে -4 এর উপরে তুমি একটু ভালো করে বুঝবা। এই যে -4 এর উপরে কি আছে ভাই? স্কোয়ারটা আছে। তার মানে কি স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপরও আছে, স্কোয়ারটা কিন্তু 4 এর উপরও আছে, রাইট? রাইট। তাহলে একটা কথা মনে রাখবে, একটা নোট লিখো, একটা নোট লিখো যে মাইনাসের উপরে, মাইনাস এর উপরে, মাইনাস এর উপরে, এই নোটটা তোমরা মনে রাখবা, খুব কাজে লাগবে। মাইনাস এর উপরে পাওয়ার হিসাবে, পাওয়ার হিসাবে, পাওয়ার হিসাবে জোড় সংখ্যা থাকলে, জোড় সংখ্যা থাকলে, জোড় সংখ্যা থাকলে মাইনাস আউট হয়ে যাবে। মাইনাস কি হয়ে যাবে? মাইনাস তোমার কি হয়ে যাবে? আউট হয়ে যাবে, মানে মাইনাস উদাও হয়ে যাবে, মাইনাস আউট হয়ে যাবে, আই মিন মাইনাস উদাও হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, মাইনাসের উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস আউট হয়ে যাবে। এক্সাম্পল যদি তোমাকে দেই তাহলে তুমি ভালো করে বুঝো। এই দেখো, মাইনাস, তার উপরে পাওয়ার মনে করো 4 আছে, তাহলে মাইনাসের উপরে পাওয়ারটা কি আছে? জোড় সংখ্যা আছে। তাহলে কি মাইনাসটা কি এই জায়গায় থাকবে? না, মাইনাসটা এই জায়গা থেকে আউট হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। কিন্তু মাইনাসের উপরে যদি পাওয়ারটা বিজোড় সংখ্যা থাকে, সাপোজ তোমাকে যদি আমি এইভাবে বুঝাই, এই জায়গায় দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। মনে করো -1 আছে, তার উপরে পাওয়ারটা কত আছে? মনে করো 4 আছে। তাহলে এর সমান আমরা কি লিখতে পারি? শুধু 1 লিখতে পারি। কেন 1 লিখতে পারি? কারণ মাইনাসের উপরে পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে মাইনাস হয়ে যাবে আউট। আর 1 এর উপরে পাওয়ার যাই হোক না কেন তার মান 1। ঠিক না? 1 এর উপরে পাওয়ার, ধনাত্মক পাওয়ার যাই হোক না কেন তার মান কিন্তু 1ই। কিন্তু যদি -1 এর উপরে পাওয়ারটা 3 থাকতো, তাহলে 3 কিন্তু জোড় সংখ্যা নয়, 3 কিন্তু বেজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে একটা কথা মনে রাখবা, মাইনাসের উপরে যখন বিজোড় সংখ্যা পাওয়ার আকারে থাকবে তখন মাইনাস কিন্তু বহাল থাকবে, আই মিন মাইনাসটা আউট হবে না, মাইনাসটা কিন্তু থেকে যাবে। আর 1 এর উপরে ধনাত্মক পাওয়ার যাই হোক না কেন তার মান 1, আই মিন -1, তার উপরে হোল কিউব, মানে হচ্ছে আনসারটা হবে -1। কেন -1 হইলো? কারণ মাইনাসের উপরে যেহেতু পাওয়ারটা বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা থেকে যাবে। আর 1 কিউব মানে হচ্ছে আসলে 1, আই মিন আলটিমেটলি -1। এগুলা জিনিস বুঝতে হবে। তাহলে দেখো, এই জায়গায় কি, এই যে মাইনাস উপর পাওয়ারটা জোড় সংখ্যা, মাইনাস কিন্তু আউট হয়ে যাবে, আর 4 4 কত হবে? 16 হবে। এই হচ্ছে ঘটনাটা। আর প্লাস আছে, প্লাস দিলাম। এই মাইনাসের উপরে পাওয়ারটা জোড় সংখ্যা, মাইনাস কিন্তু আউট হয়ে যাবে, শুধু 3 3 কত লিখবো? 9 লিখবো। তাহলে আলটিমেটলি এই জায়গায় কি বাহির হচ্ছে? 25 বাহির হচ্ছে। তাহলে আলটিমেটলি কি আনসার হচ্ছে? 5 আনসার হচ্ছে। কথা বুঝছো? এই হচ্ছে ঘটনাটা। তাহলে পরম মান কি আমার দরকার আছে কি নাই? হ্যাঁ, পরম মান আমার দরকার আছে। এই হচ্ছে ঘটনাটা। ওকে, আচ্ছা। তাহলে পরম মান আমার দরকার আছে। তাহলে এখন আসো আমরা নতুন কিছু জানবো। এখন আসো আমরা নতুন কিছু জিনিস জানবো। কি জানবো? তোমাকে আমি দেখাচ্ছি কি জানবো। এখন তোমাকে আমি নতুন কিছু জিনিস শিখাবো। কি শিখাবো? তোমাকে আমি একটা জিনিস শিখাই, একটু লক্ষ্য করো। তোমাকে এরকম প্রশ্ন করা হলো, তোমাকে এরকম একটা প্রশ্ন করা হলো, মনে করো এরকম একটা প্রশ্ন করা হলো যে, মনে করো তোমাকে এরকম দিলাম, মনে করো 3 + 4i, একটা জটিল সংখ্যা দিলাম। তোমাকে বলা হলো যে এই জটিল সংখ্যার কি লেখো? এই জটিল সংখ্যার, এই জটিল সংখ্যার অনুবন্ধী রাশি লিখো, বা অনুবন্ধী রাশি কত? তোমাকে কি বলা হলো? অনুবন্ধী রাশি কত? এরকম প্রশ্নটা তোমাকে করা হলো। মনে করো এরকম একটা জটিল সংখ্যা দিয়ে বলো এই জটিল সংখ্যার অনুবন্ধী রাশি কত? অনুবন্ধী রাশি, অনুবন্ধী রাশিটা কি? অনুবন্ধী রাশিটা কি বলতো? অনুবন্ধী রাশিটা তোমাকে আমি যদি এই জায়গায় বুঝাই, জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় কিনা? হ্যাঁ, করা হয়। আর জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়? x + i y, এভাবে প্রকাশ করা হয়। হ্যাঁ, এভাবে প্রকাশ করা হয়। তাহলে অনুবন্ধী রাশি, তোমাকে যদি বলা হয় এই জটিল সংখ্যার একটি অনুবন্ধী রাশি লিখো, তাহলে তুমি কিভাবে লিখবা? এক্স এক্সেই থাকবে, জাস্ট মাঝখানে চিহ্নটা কিন্তু পরিবর্তিত হবে, আই মিন মাঝখানে যদি প্লাস থাকে তাহলে চিহ্ন হয়ে যাবে মাইনাস। এই জায়গায় আই ওয়াই থাকবে, শুধু কি পরিবর্তন করলাম? মাঝখানে চিহ্নটাকে পরিবর্তন করলাম। মাঝখানে প্লাস থাকলে চিহ্ন হয়ে যাবে মাইনাস, আর মাঝখানে মাইনাস থাকলে চিহ্ন হয়ে যাবে প্লাস। চিহ্নটাকে পরিবর্তন করে দিলে যে জটিল সংখ্যাটা পাই, এটা হচ্ছে তোমার অনুবন্ধী, জটিল সংখ্যার অনুবন্ধী রাশি। এটা হচ্ছে অনুবন্ধী রাশি। এই জটিল সংখ্যাটার অনুবন্ধী রাশিটা হচ্ছে এটা, এই জটিল সংখ্যাটার অনুবন্ধী রাশিটা হচ্ছে এইটা। বুঝছো? তাহলে ঠিক সেম, যদি তোমাকে বলা হয় এর অনুবন্ধী, এই জটিল সংখ্যার অনুবন্ধী রাশি কত, তাহলে আনসারটা কেমন হবে? অনুবন্ধী রাশিটা কেমন হবে বলতো? জাস্ট মাঝখানের চিহ্নটাকে পরিবর্তন করে দেবো, অর্থাৎ 3 আছে 3 থাকবে, মাঝখানে প্লাস আছে, এই চিহ্নটাকে আমি মাইনাস করে দেবো, আর 4i থাকবে। এটা হচ্ছে তোমার অনুবন্ধী রাশি। এই জটিল সংখ্যাটার অনুবন্ধী রাশি হচ্ছে এটা। সাপোজ তোমাকে যদি প্রশ্নটা এখন এইভাবে করা হয়,
সাপোজ যদি প্রশ্নটা এইভাবে করা হয়, মনে করো 4i, ভালো করে লক্ষ্য করবা, 4i মনে করো 4i মাইনাস মনে করো 3, এরকম দেওয়া হলো, এরকম দেওয়া হলো, বললো এই জটিল সংখ্যার অনুবন্ধী রাশি লিখো বা কত। এই তোমাকে প্রশ্ন করা হলো এইভাবে যে এই জটিল সংখ্যার অনুবন্ধী রাশি কত, অনুবন্ধী রাশি কত, তোমাকে প্রশ্নটা এইভাবে করা করা হইলো, তোমাকে প্রশ্নটা এইভাবে করা হইলো যে এই জটিল সংখ্যার অনুবন্ধী রাশি কত, এভাবে প্রশ্নটা করা হইলো। হ্যাঁ, করা হইলো। এখন তুমি কি করবা, আনসারটা কিভাবে লিখবা, আনসারটা তুমি মাঝখানে চিহ্নটা পরিবর্তন করবা, এই তো, তাহলে মাঝখানে চিহ্নটা এইভাবে পরিবর্তন করবা, 4i থাকবে, মাঝখানে চিহ্নটা এইভাবে পরিবর্তন করবা, মাঝখানে মাইনাস আছে তাহলে তুমি +3 দিবা, এরকম দিবা, এটা আনসার হবে, এটাই তো আনসার দিবা। মাঝখানে চিহ্নটা আমি তো আগেই বলছিলাম যে মাঝখানে চিহ্নটা পরিবর্তন করলে কি পাওয়া যায়, অনুবন্ধী রাশি পাওয়া যায়। মাঝখানে প্লাস থাকলে মাইনাস দিবা, মাঝখানে মাইনাস থাকলে প্লাস দিবা, তাহলে তুমি কি পাবা, অনুবন্ধী রাশি পাবা। তাহলে তুমি তো একই কাজ করছো, এই যে 4i রইলো, মাঝখানে মাইনাস আছে, এটাকে তুমি প্লাস করছো, আর 3 রইলো, এটা অনুবন্ধী রাশি হয়ে গেল, এটা তোমার আনসার হওয়ার কথা, কিন্তু এই আনসারটা হবে না। এটা কি আনসারটা ভুল, আনসারটা কি হইলো, ভুল হইলো। কেন ভুল হইলো, বা জটিল সংখ্যার যদি তুমি স্ট্রাকচারটা দেখো, জটিল সংখ্যার গঠনটা যদি দেখো, তাহলে প্রথমে থাকে বাস্তব সংখ্যা, তারপর থাকে তোমার প্লাস, তারপর থাকে তোমার আই, তারপর থাকে ওয়াই, ঠিক না? প্রথম হচ্ছে বাস্তব অংশ, তারপর হচ্ছে কাল্পনিক অংশ, ঠিক কিনা? জটিল সংখ্যার স্ট্রাকচারটা মানে কি গঠনটা তুমি একটু দেখো, প্রথমে বাস্তব অংশ থাকে, তারপর কি থাকে, কাল্পনিক অংশ থাকে, ঠিক কিনা? তারপর কাল্পনিক অংশ থাকে। তাহলে এই জায়গায় তুমি একটু লক্ষ্য করো, এই যে গঠনটা, তাহলে এই জায়গায় কিন্তু গঠনটা একটু উল্টা আছে, একটু লক্ষ্য করো, এই গঠনটা আগে ঠিক করতে হবে। দেখো, প্রথমে আছে কাল্পনিক অংশ, তারপর আছে বাস্তব অংশ, কিন্তু জটিল সংখ্যার গঠনে কিন্তু প্রথমে বাস্তব অংশ, তারপর কিন্তু কাল্পনিক অংশ। তাহলে এই জায়গায় উল্টা গঠন আছে, এই গঠনটাকে ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করবা, এই জেড ইকুয়াল, এটাকে আমি ঠিক করে নিচ্ছি। প্রথমে দিব বাস্তব অংশ, বাস্তব অংশকে বলতো 3 দিলে ভুল হবে, কারণ 3 এর সামনে মাইনাস আছে, তার মানে কি -3। বাস্তব অংশটা কত বলতো, -3। আচ্ছা, আর এই যে কাল্পনিক অংশটা, কাল্পনিক অংশের সামনে কি চিহ্ন আছে বলতো, এর সামনে কোনো চিহ্ন নাই, মানে কি চিহ্ন আছে, প্লাস আছে, +4i, তাহলে এটা কিন্তু উল্টা ফরম্যাটে দেওয়া আছে। দেখো, এই জটিল সংখ্যার প্রথমে থাকবে বাস্তব অংশ, তারপর হচ্ছে কাল্পনিক অংশ, এরকম থাকবে কিনা, হ্যাঁ এরকম থাকবে, কিন্তু এই জায়গায় কিন্তু উল্টা ফরম্যাটে দেওয়া আছে, এটাকে ঠিক করে নিতে হবে। তাহলে প্রথমে বাস্তব অংশ দিতে হবে। বাস্তব অংশ কোনটা, আই নাই, যার সাথে আই নাই সে হচ্ছে বাস্তব অংশ। কার সাথে আই নাই, এই 3 সাথে আই নাই, তাহলে 3 হচ্ছে বাস্তব অংশ, কিন্তু শুধু 3 দিলে ভুল হবে, 3 সামনে কি চিহ্ন আছে সেটা দিতে হবে, 3 সামনে মাইনাস আছে, মাইনাস দিতে হবে। তারপর হচ্ছে কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ কোনটা, 4i, তাহলে 4i নিলাম, কিন্তু 4i এর আগে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস চিহ্ন আছে। যদি কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নাই, মানে কি তার সামনে মনে মনে প্লাস আছে, তাহলে কি 4i এর আগে কোনো চিহ্ন ছিল না, মানে কি তার সামনে প্লাস আছে, এই জন্য তার সামনে প্লাস দিলাম। এখন কিন্তু আমার কি হয়ে গেল, আমার এই ফরম্যাটে চলে গেল, মানে কি জটিল সংখ্যা যে ফরম্যাটে থাকে সেই ফরম্যাটে চলে গেল, প্রথমে বাস্তব অংশ তারপর কাল্পনিক অংশতে চলে গেল, এরকম ফরম্যাট গঠন করতে হবে। আগে যদি উল্টা পাল্টা ফরম্যাটে থাকে, দেখো এই জায়গায় কিন্তু উল্টা পাল্টা ফরম্যাটে ছিল না, প্রথমে বাস্তব তারপর কাল্পনিক অংশ ছিল, কিন্তু এই জায়গায় উল্টা পাল্টা ফরম্যাটে আছে, প্রথমে কাল্পনিক তারপর বাস্তব আছে, তাহলে উল্টা আছে, উল্টাটাকে তোমাকে কি করতে হবে, আগে বাস করতে হবে, তারপর তোমার অনুবন্ধী রাশি বাহির করতে হবে। এখন অনুবন্ধী রাশি তুমি যদি বাহির করো, তাহলে তোমার অনুবন্ধী রাশিটা কেমন হবে বলো তো, আনসারটা কেমন হবে, এই যে -3 তো 3 থাকবে, জাস্ট দেখো বাস্তব অংশ একটু লক্ষ্য করো, এই বাস্তব অংশ আর হচ্ছে কাল্পনিক অংশের মাঝখানের চিহ্নটাকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে, বাস্তব অংশ আর কাল্পনিক অংশের মাঝখানের চিহ্নটাকে পরিবর্তন করতে হবে। মাঝখানের চিহ্ন প্লাস আছে, তার মানে কি মাঝখানের চিহ্নটা মাইনাস করতে হবে, এবং 4i তো 4i থাকবে। এখন এটা কারেক্ট আনসার, কিন্তু এই আনসারটা কারেক্ট ছিল না। এই হচ্ছে ঘটনাটা, ঠিক আছে, এগুলো বুঝতে হবে, এই হচ্ছে ঘটনাটা। ওকে, তাহলে এই জিনিসগুলোও গেল। আরেকটা জিনিস দেখো, আরেকটা প্রশ্ন দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। আরেকটা প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মনে করো তোমাকে এরকম প্রশ্ন করা হইলো, কি প্রশ্ন করা হইলো, মনে করো তোমাকে প্রশ্ন করা হইলো -3 মাইনাস, মনে করো সাপোজ -3 মাইনাস মনে করো 4i, সাপোজ মনে করো এরকম প্রশ্ন করা হইলো, -3 মাইনাস হচ্ছে 4i, এরকম প্রশ্ন করা হইলো, -3 মাইনাস 4i কোন চতুর্ভাগে অবস্থিত, এরকম প্রশ্ন করা হইলো, কোন চতুর্ভাগে অবস্থিত, কোন চতুর্ভাগে অবস্থিত, এরকম প্রশ্ন করা হলো, কোন চতুর্ভাগে অবস্থিত, এরকম প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করা হলো, -3 মাইনাস 4i কোন চতুর্ভাগে অবস্থিত, এরকম একটা প্রশ্ন করা হলো। তাহলে তোমাকে আমি একটা জিনিস দেখাই, কি দেখাতে হবে, প্রথমে দুটি অক্ষ নিতে হবে। প্রথমে তোমাকে কি নিলাম, দুটি অক্ষ নিলাম, এই দেখো দুটি অক্ষ নিতেছি।
দুটি অক্ষ নিতেছি, মনে করো একটা বাস্তব অক্ষ আর একটা হচ্ছে কাল্পনিক অক্ষ। একটা হচ্ছে তোমার বাস্তব অক্ষ, বাস্তব অক্ষ যেটা হচ্ছে আসলে এক্স অক্ষ, আর কাল্পনিক অক্ষ যেটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক না? ওয়াই অক্ষটাকে আমরা কাল্পনিক অক্ষ ভাবতেছি, ঠিক না? কাল্পনিক অক্ষ মানে ওয়াই অক্ষটাকে আমরা কাল্পনিক অক্ষ ভাবতেছি। তাহলে এই জায়গায় কিন্তু চারটা চতুর্ভাগ আছে, এই জায়গায় কিন্তু চারটা ভাগ আছে, চারটা ভাগ আছে। এটা হচ্ছে তোমার প্রথম ভাগ, প্রথম চতুর্ভাগ। এটা হচ্ছে তোমার দ্বিতীয় ভাগ, আই মিন দ্বিতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে তোমার তৃতীয় ভাগ, আই মিন তৃতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে তোমার চতুর্থ ভাগ, আই মিন চতুর্থ চতুর্ভাগ। ওকে, খুব ভালো কথা। এখন একটা কথা মনে রাখবা, দেখো জটিল সংখ্যাটাকে যদি তুমি যদি এই জটিল সংখ্যাটাকে যদি তুমি একটা বিন্দুতে প্রকাশ করো, এই জটিল সংখ্যাটাকে যদি একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করো, তাহলে এই বিন্দুর মাধ্যমে যদি একটা জটিল সংখ্যাটাকে একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করলে তুমি কিভাবে প্রকাশ করবা? এই যে বাস্তব সংখ্যাটাকে নিবা, আই মিন এক্সটাকে নিবা, তারপর কমা দিবা, তারপর ওয়াইটাকে নিবা। ওয়াই মানে কি আয়ের সাথে যে আছে, মানে কি -4। এই যে দেখো, এই জটিল সংখ্যাটাকে একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করলে আমি এইভাবে প্রকাশ করব। এই বাস্তব অংশ আই মিন এক্স, এক্সটা কে বলতো -3, আর কাল্পনিক অংশ আই মিন ওয়াই, ওয়াইটাকে, ওয়াইটা হচ্ছে আয়ের সহগ, আয়ের সহগকে শুধু 4 বললে ভুল হবে, 4 এর আগে মাইনাস আছে, তার মানে কি -4। তাহলে কি এই জটিল সংখ্যাটাকে একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করলে আমি এইভাবে লিখবো, ঠিক না? এইভাবে লিখবো। এখন তুমি একটা কথা মনে রাখবা, এই যে প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগের একটা কথা মনে রাখবা, প্রথম চতুর্ভাগে একটা কথা মনে রাখবা, প্রথম চতুর্ভাগে মনে রাখবা এই যে এক্স, এই দেখো এটা হচ্ছে তোমার এক্স কমা এটা হচ্ছে তোমার ওয়াই, ঠিক না? এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ, ঠিক না? প্রথম চতুর্ভাগে মনে রাখবা এক্স এর মান হবে পজিটিভ আর ওয়াই এর মানও হবে তোমার কি বলতো পজিটিভ, এই কথাটা মনে রাখবা। আর দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? দ্বিতীয় চতুর্ভাগে হবে তোমার এক্স এর মানটা হয়ে যাবে নেগেটিভ আর ওয়াই এর মানটা হয়ে যাবে পজিটিভ। এই কথাগুলো মনে রাখবা, এগুলো কাজে লাগবে, শুধু এ অধ্যায় না, আর অনেক অধ্যায় কাজে লাগবে। আর তৃতীয় চতুর্ভাগে কি হবে? তৃতীয় চতুর্ভাগে তোমার এক্স এর মানটা হবে নেগেটিভ আর ওয়াই এর মানটা হবে তোমার কেমন বলতো নেগেটিভ, দুইটি হবে নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে কি হবে বলতো এক্স এর মানটা হবে পজিটিভ আর ওয়াই এরটা হবে নেগেটিভ, সরি ওয়াই এরটা হবে কি বলতো নেগেটিভ। কথা বুঝছো? তাহলে প্রথম চতুর্ভাগে এক্স পজিটিভ ওয়াইও পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে তোমার এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, আর তৃতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াইও নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে এক্স পজিটিভ ওয়াই হচ্ছে নেগেটিভ। এই কথাগুলো মনে রাখবা। তোমাকে আর একটা টেকনিক শিখাই, এটা হচ্ছে মূল বিন্দু, রাইট? এটা হচ্ছে মূল বিন্দু, ভালো করে লক্ষ্য করবা, এটা মূল বিন্দু 0,0, ঠিক আছে? এই মূল বিন্দুর ডান দিকে, অর্থাৎ এইটুকু এরিয়া জুড়ে, দেখো একটু লক্ষ্য করো, এইটুকু এরিয়া জুড়ে যদি তোমাকে আমি বলি, এইটুকু এরিয়া জুড়ে এই ডান দিকে, ভালো করে লক্ষ্য করবা, এই মূল বিন্দুর ডান দিকে মনে করো এইটুকু এরিয়া জুড়ে এক্স এর সকল মান পজিটিভ, এইটুকু এরিয়া জুড়ে এক্স এর মান হবে পজিটিভ, অর্থাৎ এই জায়গায় এক্স এর মান পজিটিভ হবে, এই জায়গায় এক্স এর মান পজিটিভ হবে। কথা বুঝছো? আবার এই মূল বিন্দুর বাম দিকে মানে কি এই দিকে এইটুকু এরিয়া জুড়ে সকল স্থানে এক্স এর মান নেগেটিভ, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? আবার দেখো এই মূল বিন্দুর উপরের দিকে, এখন ওয়াই এর দিকে, এখন দেখো আগে এক্স অক্ষ মানে কি বাস্তব অক্ষ নিয়ে কথা বলছি, মূল বিন্দুর ডান দিকে এইটুকু এরিয়া জুড়ে এক্স এর সকল মান পজিটিভ, মূল বিন্দুর মনে করো বাম দিকে অর্থাৎ এইটুকু এরিয়া জুড়ে এক্স এর সকল মান হচ্ছে নেগেটিভ। এখন মূল বিন্দুর উপরের দিকে মনে করো, উপরের দিকে মানে কি এইটুকু এরিয়া জুড়ে তোমার ওয়াই এর সকল মান পজিটিভ, আবার মূল বিন্দুর নিচের দিকে এইটুকু এরিয়া জুড়ে ওয়াই এর সকল মান, তাহলে উপরের দিকে ওয়াই এর সকল মান পজিটিভ আর নিচের দিকে ওয়াই এর এইটুকু এরিয়া জুড়ে ওয়াই এর সকল মান হচ্ছে নেগেটিভ। কথা বুঝছো? তাহলে আমরা কিভাবে মনে রাখবো? আমি যদি একটা বাস্তব অক্ষ আর একটা যদি কাল্পনিক অক্ষ অঙ্কন করি, একটা বাস্তব আর একটা কাল্পনিক, এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে তোমার কাল্পনিক অক্ষ। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, যেখানে প্রথম চতুর্ভাগে যেখানে মনে করো এক্স এর মানও পজিটিভ ওয়াই এর মানও পজিটিভ। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে যেখানে এক্স এর মান নেগেটিভ ওয়াই এর মান হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, যেখানে এক্স এর মানও নেগেটিভ ওয়াই এর মানও নেগেটিভ। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এই কথাগুলো মনে রাখবা, যেখানে এক্স এর মান পজিটিভ কিন্তু ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ। এই কথাগুলো মনে রাখবা। এখন মেইন প্রশ্নটা কি ছিল? মেইন প্রশ্ন ছিল এইটা, মেইন প্রশ্ন ছিল এইটা যে এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থিত, মানে কি এইটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা হচ্ছে প্রশ্ন ছিল, ঠিক না? এটা কোন চতুর্ভাগে অবস্থিত? তুমি একটু মনে মনে কল্পনা করবা, এটাকে যদি আমরা একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি, তাহলে বিন্দু স্থানাঙ্কটা হবে কি বলতো, এক্স এর জায়গায় কে বসে আছে? -3 বসে আছে, আর ওয়াই এর জায়গায় মানে কি আই এর সাথে যে আছে সেটা হচ্ছে আসলে ওয়াই,
ওয়াই এর জায়গায় কি আছে -4 আছে, শুধু 4 বললে ভুল হবে, -4 বলতে হবে, তাহলে -4 আছে। তাহলে এই জটিল সংখ্যাটাকে একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করলে আমরা এইভাবে লিখতে পারি -3, -4 এভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন বলো তো, এখন তুমি বলো তো, এই যে এক্স এর মানটাও দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। দেখো এক্স এর মানটাও নেগেটিভ, ওয়াই এর মানটাও নেগেটিভ, বলো তো এটা কোন চতুর্ভাগের ঘটনা? তৃতীয় চতুর্ভাগের ঘটনা। এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, এটা কোন চতুর্ভাগের ঘটনা? তৃতীয় চতুর্ভাগের ঘটনা। তাহলে এই এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থিত? তোমাকে যদি এরকম প্রশ্ন করা এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থিত, তুমি বলবা -3 -4i। জটিল সংখ্যাটি জটিল সংখ্যাটি সংখ্যাটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কি কি চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এটাই উত্তর। তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কেন তৃতীয় চতুর্ভাগে অবস্থিত? কারণ এই জটিল সংখ্যাকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করলে এই জায়গায় এক্স এর মান হচ্ছে -3, ওয়াই এর মান হচ্ছে তোমার -4, তাহলে এক্স এর মানটাও তোমার নেগেটিভ, ওয়াই এর মানটাও তোমার কি বলতো নেগেটিভ, এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, এটা একমাত্র তৃতীয় চতুর্ভাগে, একমাত্র তৃতীয় চতুর্ভাগের ঘটনা। তাহলে এই জটিল সংখ্যাটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কথা বুঝছো? তোমাকে যদি আরেকটা এক্সাম্পল আমি দেই, যে তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেই, মনে করো তোমাকে এরকম দিলাম 4 প্লাস হচ্ছে মনে করো 3i। তোমাকে বললাম এই জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থিত, বা এটি এইভাবে জটিল সংখ্যাটা দিয়ে তোমাকে প্রশ্ন করা হলো কোন চতুর্ভাগে অবস্থিত, মানে এই জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থিত, কোন চতুর্ভাগে অবস্থিত, তোমাকে এইভাবে প্রশ্নটা করা হলো কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে তুমি কি বলবা? বা একটু লক্ষ্য করো, তুমি মনে মনে কল্পনা করবা এই জটিল সংখ্যাকে একটা বিন্দুর মাধ্যমে প্রকাশ করলে আমরা কিভাবে লিখতে পারি? এক্স এর মানটা কিন্তু +4, ওয়াই এর মানটা কিন্তু +3, ঠিক না? তাহলে এক্স এর মানও পজিটিভ, এটা কিন্তু এক্স এর মান, আর এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মানও পজিটিভ। তাহলে বলো তো এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, কোন চতুর্ভাগের ঘটনা? প্রথম চতুর্ভাগের ঘটনা। এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, কোন চতুর্ভাগের ঘটনা? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের ঘটনা। তাহলে আনসারটা কেমন হবে? প্রথম চতুর্ভাগে উপস্থিত। আনসারটা কেমন হবে? প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে কি অবস্থিত? আনসারটা এমন হবে কিনা? হ্যাঁ, আনসারটা হবে এমন, প্রথম চতুর্ভাগে অবস্থিত। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনাটা। এখন আসো আমরা মান নির্ণয় শিখব। কি শিখবো ভাই? মান নির্ণয় শিখব। কি শিখবো ভাই? মান নির্ণয় শিখব। একটু লক্ষ্য করো, আমরা এখন শিখবো মান নির্ণয়। মান নির্ণয়, মান নির্ণয় শিখব ভাই। একটু ভালো করে লক্ষ্য করবা, আমি কিন্তু তোমার বইয়ের সকল গুরুত্বপূর্ণ অঙ্কের টাইপগুলো করাচ্ছি। ঠিক আছে, এখন আমরা মান নির্ণয় শিখবো। মান নির্ণয় কিভাবে, কি মান নির্ণয়? মনে করো তোমাকে প্রশ্ন করা হলো, মনে করো তোমাকে প্রশ্ন করা হলো i³ এর মান কত, i³ এর মান কত, এরকম প্রশ্ন করা হলো, i³ এর মান কত, এরকম প্রশ্ন করা হলো। এখন তুমি কি বলবা? তুমি কি বলবা? i³ এর মান কতটা তুমি কিভাবে নির্ণয় করবা? একটু লক্ষ্য করো, তুমি কিভাবে নির্ণয় করবা। এটা তুমি দুই ভাবে নির্ণয় করতে পারো। দেখো, একটু লক্ষ্য করো, i³ মানে কি বলতো? i এর মান কত এটা তুমি জানো? বলতো i এর মান কত? i এর মান হচ্ছে √1, এটা শুরুতেই বলছিলাম। i এর মান হচ্ছে √1, এটা তোমার মনে রাখতে হবে। কি রাখতে হবে? মনে রাখতে হবে, মনে রাখতে হবে। i এর মান কত? √1। তাহলে i এর মান কত বলতো? √1, এটা হচ্ছে i এর মান। এখন i³ বলছে, তাহলে আই কয়টা আছে? তোমাকে যদি আমি আরেকটু ভেঙে ভেঙে বলি, i³ এর মান কত বলছে না? তাহলে i³ মানে হচ্ছে আসলে i ইন্টু i ইন্টু i, এই তিনটা i গুণ করলে তো i³ হয়, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তাহলে একটা i মানে হচ্ছে √1, আর একটা i মানে হচ্ছে √1, আবার এই আইটা মানে হচ্ছে √1, এরকম ঘটনা কিনা? হ্যাঁ, এরকম ঘটনা। তাহলে এখন কি হবে বলো তো? এই দুইটা, এই দেখো √1, এদেরকে গুণ করলে এরকম দাঁড়াবে √1 আর এটাকে এইভাবে রেখে দিলাম √1। ওকে, খুব সুন্দর। আচ্ছা, তাহলে এই জায়গায় আমি কি পাবো বলো তো? এই জায়গায় আমি পাবোটা কি? স্কোয়ার রুটে কাটা গেলে পাবো -1, খুব ভালো। আর √1 মানে হচ্ছে আসলে আই, খুব সুন্দর। তাহলে আলটিমেটলি আমি পাবো হচ্ছে আই এর সাথে -1 গুণ করলে হবে মাইনাসের আই হবে। এটা হচ্ছে তোমার আনসার, ঠিক কিনা? এটা হচ্ছে একটা প্রসেস। এটা কি প্রসেস? একটি পদ্ধতি, প্রথম পদ্ধতি। এটাকে আমি বললাম প্রথম পদ্ধতি, মানে কি এইভাবে আমরা নির্ণয় করতে পারি, প্রথম পদ্ধতি। এখন আসলে দ্বিতীয় পদ্ধতি দেখাই। দ্বিতীয় পদ্ধতি দেখাবো। দ্বিতীয় পদ্ধতিটা কেমন?
দেখো হ্যাঁ, তোমাকে কি করতে হবে, আই কিউব এর মান কত এটা বাহির করতে হবে, ঠিক না? আই কিউবের মান কত সেটা বাহির করতে হবে। এই তো ঘটনাটা, হ্যাঁ এই হচ্ছে ঘটনাটা। তাহলে ভাই একটু লক্ষ্য করো। আচ্ছা ভাই, তুমি একটু লক্ষ্য করো, আই স্কোয়ার সমান সমান হচ্ছে -1, এটা আমরা জানি কিনা? আই স্কোয়ার সমান হচ্ছে -1। আই এর মান হচ্ছে √-1, উভয় উভয় পক্ষকে তুমি বর্গ করে দেখো, আই স্কোয়ার সমান -1 হবে। তাহলে আই স্কোয়ার সমান কত? -1। তাহলে আমি একটা কাজ করি, প্রথমে এই আই কিউবের মান বাহির করতে বলছে না? হ্যাঁ বাহির করতে বলছে। আমি চোখ বন্ধ করে আই স্কোয়ার দিব। কি দিব? চোখ বন্ধ করে আই স্কোয়ার দিব। দিলাম, একটা ব্র্যাকেট দিব, দিলাম। এখন এই এই যে আই এর উপরে পাওয়ারটা কত আছে? 2 আছে না? এখন এই জায়গায় এমন একটা পাওয়ার দিব, যে পাওয়ার দিলে আসলে এই কিউবটা মিলবে, মানে কি আই কিউবটা মিলাবো। অর্থাৎ দেখো আমি চোখ বন্ধ করে আই স্কোয়ার দিব, হ্যাঁ দিলাম। এখন আই স্কোয়ারের সাথে কি কাজ করলে আসলে আই কিউবটা হবে সেটা আমার টেনশন, মানে এই কাজটা আমার করতে হবে। প্রথমে আমি আই স্কোয়ার দিব, চোখ বন্ধ করে দিলাম। এখন আমার এই আই কিউবটা মিলাতে হবে। তাহলে আই স্কোয়ারের সাথে দেখো তুমি যদি একটা আই গুণ করো, তাহলে কিন্তু তোমার আই কিউবটা মিলে যাচ্ছে। একটু লক্ষ্য করো, আই স্কোয়ারের সাথে আই গুণ করলে তোমার আই কিউবটা মিলে যাচ্ছে। সূচক অ্যাপ্লাই করো, বেস যেহেতু সেম আছে, তাহলে একটা বেস তুমি কমন নিবা, এবং তারা যেহেতু গুণ আকারে আছে, তাহলে উপরে পাওয়ার গুলা যোগ হবে। এর উপরে কোনো পাওয়ার, দেখো এই আই এর উপরে কোনো পাওয়ার নাই, মানে কি মনে মনে একটা 1 আছে। তাহলে বেস যেহেতু সেম আছে, তাহলে একটা বেস কমন নেও, এবং তারা যেহেতু গুণ আকারে আছে, তাহলে উপরে পাওয়ার গুলো যোগ হবে। আই মিন 2 + 1 হবে, আই মিন আমি লিখতে পারি আই কিউব হবে, ঠিক না? এটা সূচকের সূচকের সূত্র বললাম। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে আই কিউবের মান কত এটা বাহির করতে হবে। আমি চোখ বন্ধ করে আই স্কোয়ার দিব, আই স্কোয়ার দেওয়ার পর আমি এই আই কিউবটা মিলানোর চেষ্টা করব। আমি দেখতেছি আই স্কোয়ারের সাথে আই গুণ করলে কি পাওয়া যায়? আই কিউব পাওয়া যায়। আচ্ছা ভালো কথা। এখন তুমি একটু লক্ষ্য করো, এই আই স্কোয়ার মানে কত? -1। খুব সুন্দর। আর এই জায়গায় আই এর উপরে পাওয়ার 1 যে কথা, আই এর উপরে পাওয়ার 1 মানে আসলে আই, ঠিক না? আই। তাহলে এই জায়গায় আলটিমেটলি কি পাওয়া গেছে? -আই পাওয়া গেছে। এখন বলো তো কোন প্রসেসটা সবচেয়ে ভালো? এই প্রসেসটা সবচেয়ে ভালো। এই প্রসেসটা ভালো না। এই প্রসেসটা ভালো না, বা এই প্রসেসটা সবসময় তুমি অ্যাপ্লাই করতে পারবা না। কোন প্রসেসটা সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো হচ্ছে এই প্রসেসটা। এই প্রসেসটা ভালো না, বা এই প্রসেসটা তুমি সবসময় অ্যাপ্লাই করতে পারবা না। কোন সময় অ্যাপ্লাই করতে পারবা না তোমাকে আমি একটু দেখাচ্ছি। দেখো আমি যদি এটা আমি দেখো তোমাকে আমি একটু ভালো করে বোঝাচ্ছি। মনে করো তোমাকে এখন আমি প্রশ্ন করলাম যে আই, মনে করো 301 এর মান কত? এর মান কত? তোমাকে এই প্রশ্নটা আমি করলাম, বুঝছো? এখন তুমি বলো তো, এই আই কিউব মানে পাওয়ারটা খুব কম বিদায় তুমি কিন্তু এই প্রসেস করে তুমি অঙ্কটা সমাধান করে ফেলছো, ঠিক না? পাওয়ার কম বিদায় এই কাজগুলা খুব সহজে করতে পারছো, অল্প সময়ে তুমি করতে পারছো। কিন্তু এখন যদি তুমি একটু ভালো লক্ষ্য করো, আই এর পাওয়ারটা কিন্তু 301। এখন তুমি আই 301 বার গুণ করে রুট রুট -1 √-1 এইভাবে লিখতে লিখতে তো অনেক সময় লাগবে, এবং তোমার কাজটা অনেক জটিল হবে। অর্থাৎ তুমি যদি এখন এই প্রবলেমটা, এই যে আই 301 এই প্রবলেমটা যদি তুমি এখন এই সিস্টেমে তুমি সমাধান করতে চাও, তাহলে তোমার অনেক সময় লাগবে এবং অনেক জটিল হবে, ঠিক কিনা? তাহলে আমার কি করতে হবে? এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমরা সব সময় এই সিস্টেমটা অ্যাপ্লাই করব। এই সিস্টেমটা মানে কি? প্রথমে চোখ বন্ধ করে আমরা আই স্কোয়ার দিব, আই স্কোয়ার দেওয়ার পর আমরা এই পাওয়ারটা মেলানোর চেষ্টা করব, ঠিক না? এই সিস্টেমটা আমি অ্যাপ্লাই করব। একটু লক্ষ্য করো তাহলে আমি কোন সিস্টেম অ্যাপ্লাই করব বললাম। আমি প্রথমে আই স্কোয়ার দিব, এটা চোখ বন্ধ করে দিব, দিলাম, ব্র্যাকেট দিলাম, দিলাম। এখন আমার এই উপরের পাওয়ারটা, এই 301 যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা মিলানোর চেষ্টা করব। তাহলে মিলাই, দেখো একটু লক্ষ্য করো। দেখো এই জায়গায় যদি 150 দেও তাহলে কত হবে? 150 দোকানে দেখো এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 150 দোকানে কত হবে? 300 হবে। কিন্তু আমাদের 301 দরকার। তাহলে তুমি আর একটা কাজ করো, এই জায়গায় একটা আই গুণ করে দাও। অর্থাৎ 150 সাথে যদি মনে করো, এই জায়গায় যদি ক্যালকুলেশনটা এইভাবে করো, তুমি যদি একটু লক্ষ্য করো, এই জায়গায় কিন্তু 150 হবে, আই মিন আই 150 দোকানে 300 হবে, আই মিন এই জায়গায় 300 হবে। এই জায়গায় ক্যালকুলেশন করলে 300 হবে। আর এই পাশে তুমি কি গুণ করছো? একটা আই গুণ করছো। এখন এই জায়গায় সূচক অ্যাপ্লাই করো, এই জায়গায় তুমি আসলে 301ই পাবা। অর্থাৎ বেস সেম আছে, একটা বেস কমন নিবা, এবং এর উপরে কোনো পাওয়ার নাই, মানে কি একটা 1 আছে। উপরে পাওয়ার গুলো যোগ করো, 300 যোগ 1 মানে হচ্ছে 301। কথা বুঝছো? এই হচ্ছে ঘটনাটা। তাহলে দেখো প্রথমে আমরা আই স্কোয়ার দিব, দিলাম। তারপর এই পাওয়ারটা মেলানোর চেষ্টা করব। তাহলে এই পাওয়ারটা মিলাইতে গেলে আমার কি করতে হবে? দেখো 150 দিতে পারবো, সর্বোচ্চ জায়গায় কত দিতে পারবো? 150 দিতে পারবো। যদি তুমি বলো না এই জায়গায় আমি 151 দিব, তাহলে 151 সাথে 2 গুণ করলে কত হবে? 2 × 2 5 দোকানে 10 এর শূন্য হাতে আছে 1, 2 × 2 302 হয়ে যাবে, বেশি যাওয়া যাবে না।
দেখো এই পাওয়ার, এই যে আই স্কোয়ার আছে না, এই পাওয়ারের সাথে এমন একটা পাওয়ার দিতে হবে যেন গুণ করে এর সমান হয় অথবা এর থেকে কম হয়। ভালো করে বুঝবা, কথাটা মনে রাখবা। এই আই স্কোয়ারের উপরে তোমার এমন একটা পাওয়ার দিতে হবে যেন এই স্কোয়ারের সাথে এই পাওয়ারটা গুণ করে এর সমান হয়ে যায় অথবা এর থেকে কম হয়, কিন্তু এর থেকে বেশি আমরা দিব না। এই জন্য এই জায়গায় 151 দেওয়া যাবে না, কারণ বেশি হয়ে যাবে, পাওয়ার 302 হয়ে যাচ্ছে। তাহলে বেশি হওয়া যাবে না, হয় সমান হতে হবে অথবা কম হতে হবে, ঠিক না? এই জন্য আমি 150 দিলাম। তাহলে 150 দোকানে হচ্ছে 300, এই দেখো 300 আই 300 এবং এই পাশে একটা আই গুণ করে দিলে কিন্তু 301 হয়ে যাচ্ছে। দেখো তাহলে মোট কথা এই জায়গায় তুমি ক্যালকুলেশন করলে আই 300 পাবা, আর আই 300 সাথে আবার একটা আই গুণ করো, অর্থাৎ আই 300 সাথে যদি তুমি একটা আই গুণ করো, এই জায়গায় সূচক অ্যাপ্লাই করলে তুমি আই 301 পাবা। এই হচ্ছে ঘটনাটা, বুঝছো? ওকে, তাহলে এই হচ্ছে ঘটনাটা। তাহলে এখন তুমি একটু লক্ষ্য করো এই কাজটাতে কি হইলো, কি লাভ হইলো। দেখো আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে হচ্ছে তোমার মাইনাসের 1, খুব সুন্দর। আর উপরে পাওয়ারটা আছে কত, 150, নো প্রবলেম। আর এই জায়গায় কি আছে একটু লক্ষ্য করো, এই জায়গায় কি আছে একটু লক্ষ্য করো, এই জায়গায় কি আছে একটু লক্ষ্য করো, এই জায়গায় আছে তোমার আই, কি আছে, আই আছে। ওকে, খুব সুন্দর। এখন যদি তুমি একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, দেখো তো এই যে মাইনাসের উপরে পাওয়ারটা কত আছে, 150 আছে। তাহলে 150 কি জোড় সংখ্যা না? এই 150 তো জোড় সংখ্যা। কি সংখ্যা ভাই? জোড় সংখ্যা। তাহলে 150 যেহেতু জোড় সংখ্যা, তাহলে মাইনাস, আমি তোমাদেরকে শিখাইছিলাম শুরুতে একটা কথা শিখাইছিলাম যে মাইনাসের উপরে পাওয়ারটা জোড় সংখ্যা থাকলে মাইনাস কিন্তু আউট হয়ে যাবে। তাহলে মাইনাস আউট হয়ে গেল, তাহলে কি থাকলো, শুধু 1 থাকলো। 1 এর উপরে পাওয়ার কত দিলাম, 150 দিলাম। ভেঙে ভেঙে তোমাকে বোঝাচ্ছে। এই পাশে আছে কত, আই আছে। কত আছে বলো তো, আই আছে। এখন 1 এর উপরে ধনাত্মক পাওয়া যাই হোক না কেন, তার মান আসলে 1 হবে, এবং তার সাথে গুণ আছে কত, আই আছে। আলটিমেটলি 1 এর সাথে আই গুণ করলে আলটিমেটলি আই পাওয়া যাবে। এটা হচ্ছে তোমার আনসার। কথা বুঝছো? তাহলে আমরা কোন প্রসেসটা অ্যাপ্লাই করব, আমরা মুখস্থ বিদ্যা মানে কি চোখ বন্ধ করে আই স্কোয়ারটা দিব, এবং আই স্কোয়ারটা দেওয়ার পর এই আই এর উপরে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা মেলানোর চেষ্টা করব, ঠিক আছে? এমন একটা পাওয়ার আমরা এই জায়গায় দিব যে পাওয়ারের সাথে 2 গুণ করলে, এমন একটা পাওয়ার আমরা দিব যে পাওয়ারের সাথে 2 গুণ করলে এই পাওয়ারটা সরাসরি মিলে যাবে, অথবা এই পাওয়ারের থেকে কম হতে পারে, কিন্তু এই পাওয়ারের থেকে বেশি হওয়া যাবে না। মানে এরকম একটা পাওয়ার যদি দেও যে এই 2 এর সাথে গুণ করলে এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সমস্যা হয়। এমন একটা পাওয়ার দিবা এই জায়গায় যে 2 এর সাথে গুণ করে এর সমান হয়ে যাবে, অথবা এর থেকে কম হইলেও সমস্যা নাই, তারপর আমরা আই গুণ করে ব্যালেন্স করতে পারবো। এই হচ্ছে ঘটনাটা। যেমন তোমাকে যদি আমি আরেকটা উদাহরণ দেই, যে তোমাকে আমি আরেকটা উদাহরণ দেই। মনে করো তোমাকে বললো যে আই 51 এর মান বাহির করো। তোমাকে বললো এর মান কত, তোমাকে কি বললো, এর মান কত, তোমাকে এরকম প্রশ্ন করলো এর মান কত, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি কি করবা বলো তো? আই 51 এর মান কত, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি এই কাজটা করবা, প্রথমে তুমি মুখস্থ বিদ্যা একবার চোখ বন্ধ করে আই স্কোয়ারটা দিবা, হ্যাঁ দিলা। এখন তোমার এই পাওয়ারটা মেলানোর চেষ্টা করবা। তোমাকে এই জায়গায় 25 দিতে পারবা, সর্বোচ্চ কত দিতে পারবা, 25 দিতে পারবা। সর্বোচ্চ কত দিতে পারবা, 25 দিতে পারবা। কারণ দেখো 25 দোকানে কিন্তু 50 হচ্ছে, 51 কিন্তু হচ্ছে না। মানে কি, তাহলে একটা আই এই জায়গায় গুণ করো, তাহলে কিন্তু 51 হয়ে যাবে। কিভাবে হইলো যদি প্রসেসটা তোমাকে বলি, দেখো 25 দোকানে 50, আই মিন আই 50, আর এই পাশে ইনটু কত গুণ আছে, আই গুণ আছে। আই এর উপরে কোনো পাওয়ার নাই, মানে কি একটা 1 আছে। তাহলে সূচক অ্যাপ্লাই করো, বেস হচ্ছে এই, বেস হচ্ছে আই, বেস হচ্ছে আই। তাহলে বেস যেহেতু সেম, একটা বেস কমন নিলাম, এবং তারা যেহেতু গুণাকার আছে উপরে পাওয়ার গুলো যোগ হবে, আই মিন 50 যোগ 1, আই মিন আই 51 হবে, ঠিক কিনা? আই 51 হবে কিনা? হ্যাঁ হবে। আমরা সূচক অ্যাপ্লাই করছি। ওকে, আচ্ছা, ওকে, খুব সুন্দর। তাহলে দেখো আমি এই জায়গায় কিন্তু 25 দিতে পারবো, আমি এই জায়গায় কি 26 দিতে পারবো না? 26 দোকানে কিন্তু 52 হয়ে যাবে। পাওয়ার কিন্তু এরকম এই জায়গায় এমন একটা পাওয়ার দিতে হবে যেন 2 সাথে গুণ করে এই পাওয়ারের সমান হয়ে যায়, অথবা এই পাওয়ারের থেকে কম হয়, কিন্তু এর থেকে বেশি হওয়া যাবে না। এই জন্য 25 দিচ্ছি। তাহলে 25 দোকানে কত, 50, 50টা আই আছে, আর একটা আই গুণ করলে 51টা আই হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ঘটনাটা। এখন আই স্কোয়ার মানে কত, মাইনাসের 1। খুব সুন্দর। এই জায়গায় উপরে কত আছে, পাওয়ার 25, আর এই জায়গায় কত গুণ আছে, আই আছে। দেখো এই যে দেখো মাইনাসটা কিন্তু এখন থেকে যাবে, কারণ মাইনাসের উপরে পাওয়ারটা কত, বিজোড় সংখ্যা। মাইনাসের উপরে পাওয়ারটা কি আছে, বিজোড় সংখ্যা আছে, তাহলে মাইনাসটা কিন্তু থেকে যাবে। আর 1 এর উপরে ধনাত্মক পাওয়ার যাই হোক না কেন, তার মান 1ই হয়। খুব সুন্দর। আর এই পাশে তো আই গুণ আছেই, তাহলে -1 এর সাথে আই গুণ করলে আসলে মাইনাস আই হবে। এটা হচ্ছে তোমার আনসার হবে। এটা তোমার কি হবে, আনসার হবে। কথা বুঝছো? এটা তোমার কি হবে, আনসার হবে। এইভাবে এইভাবে আমরা কি করবো, আয়ের মান নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা শিখবো বর্গমূল নির্ণয়। হ্যাঁ, এখন আমরা শিখবো কি বলতো, বর্গমূল নির্ণয়। কি নির্ণয় বললাম, বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়, একটু লক্ষ্য করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বর্গমূল নির্ণয় করব। ভেরি ভেরি, যে সকল
যে সকল জটিল সংখ্যাগুলার বর্গমূল নির্ণয় করতে হবে, মানে কি যে সকল ভেরি ভেরি ইম্পর্টেন্ট জটিল সংখ্যাগুলার বর্গমূল নির্ণয় করতে হবে, সেগুলো হচ্ছে এরকম এরকম যে দেখো 2i এর বর্গমূল নির্ণয় করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার 2 নম্বরে যে তোমাকে আমি আরেকটা দেখাই, মনে করো -2i, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর বর্গমূল নির্ণয় করতে হবে। মনে করো 3 নাম্বার যদি তোমাকে যদি আমি আরেকটা দেখাই, মনে করো -8 আর হচ্ছে তোমার -6√-1 এর বর্গমূল নির্ণয় করতে হবে। যে তোমাকে 4 নাম্বার আমি আরেকটা দেখাই, মনে করো 3 + 4i এর বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এই কয়টা সমাধান করে দিলে তুমি আরো বাকিগুলো পারবা, ঠিক না? এই হচ্ছে কথা, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বর্গমূল নির্ণয় করতে হবে। আসো 2i এর বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, 2i এর বর্গমূলটা আমি আগে নির্ণয় করব। আর আরেকটা কথা তোমাকে বলি, কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এই বর্গমূলটা মানে কি, এইটুকু জিনিসের বর্গমূল আমি দুটি সিস্টেমে বাহির করতে পারি। কয়টি? দুটি পদ্ধতিতে আমি বাহির করতে পারবো। কয়টি পদ্ধতিতে বললাম? দুটি পদ্ধতিতে আমি বর্গমূলটা নির্ণয় করতে পারবো। এটাও সেম, দুটি পদ্ধতিতে আমি নির্ণয় করতে পারবো। প্রথমে আমি একটি পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি দেখো, প্রথম পদ্ধতি একটু লক্ষ্য করো, প্রথম পদ্ধতি আমি দেখাবো, প্রথম পদ্ধতিটা আমি দেখাবো। প্রথম পদ্ধতিতে যখন আমরা এই বর্গমূলগুলো নির্ণয় করবো, মানে কি আমি প্রথম পদ্ধতিকেই বেশি পছন্দ করি, মানে কি এই প্রথম পদ্ধতিটাকে আমি বেশি পছন্দ করি। ঠিক আছে, এই আমি এখন এই প্রথম পদ্ধতি মানে কি আমি এখন যে সিস্টেমে আমি এই জিনিসগুলোর বর্গমূল নির্ণয় করব, ওই সিস্টেমটার ভিতরে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, কি a+b² সূত্র অ্যাপ্লাই করতে হবে, অথবা a-b² সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আবার বলতেছি, a+b² সূত্র অ্যাপ্লাই করতে হবে, অথবা a-b² সূত্র অ্যাপ্লাই করতে হবে। আই মিন অ্যাপ্লাই করতে হবে বলতে কথাটার মানে হচ্ছে a+b² সূত্র তৈরি করতে হবে, অথবা a-b² সূত্র তৈরি করতে হবে। এই হচ্ছে ঘটনাটা। আবার বলতেছি, প্রথম পদ্ধতি হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি, এবং এই পদ্ধতিতে প্রথম পদ্ধতিতে যখন আমি এই বর্গমূল নির্ণয় করব, তখন আমাদের মাথায় এই কথাটা মনে রাখবা, আমাদের মাথায় অবশ্যই কথাটা মাথায় অবশ্যই সেট করে নিতে হবে যে এদের বর্গমূল নির্ণয় করার সময় আমি a+b² সূত্র তৈরি করব, অথবা a-b² সূত্র তৈরি করব। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবা, আরেকটা কথা মনে রাখবা, এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চেহারার পরিবর্তন করা যাবে, চেহারার পরিবর্তন করা যাবে, চেহারার পরিবর্তন করা যাবে, চেহারার পরিবর্তন করা যাবে, কিন্তু মানের পরিবর্তন করা যাবে না, কিন্তু মানের পরিবর্তন করা যাবে না। এই কথাটা মনে রাখবা, কিন্তু মানের কি করা যাবে না? মানের পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না, করা যাবে না। তাহলে এই কথাটা মনে রাখবা, কি কথা? চেহারার পরিবর্তন করা যাবে, কিন্তু মানের পরিবর্তন করা যাবে না। আচ্ছা, তাহলে আসো আমি তোমাকে দেখাই এই 2i এর বর্গমূল নির্ণয় করব। দেখো, তাহলে 2i এর বর্গমূল আমি নির্ণয় করব, 2i এর বর্গমূল নির্ণয় করব। ওকে, 2i এর বর্গমূল। আচ্ছা, বর্গমূল মানে কি? 2i এর বর্গমূল নির্ণয় করবা, ঠিক না? বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে রুট, বর্গমূল মানে হচ্ছে কি? রুট করবা। বর্গমূল মানে কি? রুট করবা। বর্গমূল মানে কি? রুট করবা। আরেকটা কথা মনে রাখবা, বর্গমূল করলে তুমি এই কথাটা মনে রাখবা যে বর্গমূল করলে তুমি দুটি মান পাবা। বর্গমূল করলে, বর্গমূল করলে তুমি কয়টি মান পাবা? দুইটি মান পাবা। আবার বলতেছি, বর্গমূল করলে দুটি মান পাবো, দুটি মান পাবো, দুটি মান পাবো। একটা প্লাসের মান পাবো, একটি প্লাসের মান, অপরটি কার মান পাবো? মাইনাসের মান, অপরটি মাইনাসের মান পাবো। মানে কি একটি প্লাসের মান হবে, একটা মাইনাসের মান হবে, আই মিন প্লাস মাইনাস থাকবে। তাহলে বর্গমূল করলে আমরা কয়টি মান পাবো? দুটি মান পাবো, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাসের। তার মানে কি এই জায়গায় প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, দিলাম। ওকে, এখন এই যে প্লাস মাইনাস রুট আছে, রুট থাকবে, নো প্রবলেম। এই যে 2iটা আছে না, প্রশ্ন হচ্ছে এই যে 2iটা আছে, এই যে 2i আছে, বলতো 2iটা কি পজিটিভ নাকি নেগেটিভ? মানে কি এর সামনে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই, মানে কি এর সামনে প্লাস চিহ্ন আছে, আই মিন এটা পজিটিভ। ওকে, যেহেতু 2iটা পজিটিভ, তাহলে এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করতে হবে a+b²। আই মিন এটাকে a+b² সূত্র অ্যাপ্লাই করতে হবে। আই মিন এইটুকু জিনিসকে এমন ভাবে গঠন করতে হবে যেন a+b² সূত্রটা হয়।
আবার বলতেছি এইটুকু জিনিসকে এমন ভাবে এই জায়গায় গঠন করতে হবে যেন a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়। কেন a প্লাস বি হোল স্কয়ার বলতেছি, কেন a মাইনাস বি হোল স্কয়ার বললাম না? কারণ যেহেতু এটা পজিটিভ মান, আই মিন এর সামনে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই মানে কি প্লাস, সেহেতু এই জায়গায় আমি এটাকে a প্লাস বি হোল স্কয়ারের গঠনটা করবো, নাকি এটাকে নিয়ে আমি কি করবো, a প্লাস বি হোল স্কয়ারের মতো গঠন করব। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, তুমি এইটুকু জিনিসকে a প্লাস বি হোল স্কয়ারের মতো গঠন করবা, নো প্রবলেম। তার মানে কি চেহারার পরিবর্তন করবা, এইটুকু জিনিসকে তুমি এই জায়গায় a প্লাস বি হোল স্কয়ারের মতো গঠন করবা, নো প্রবলেম। তুমি চেহারার পরিবর্তন করতে পারবা কিন্তু মানের পরিবর্তন করতে পারবা না। তাহলে এই কথাটাও মাথায় রাখতে হবে। তাহলে আসো আমি a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করি। একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, এইটুকু জিনিসকে আমি কিভাবে লিখতে পারি? এই যে 2i-টাকে আমি কিভাবে লিখতে পারি বলতো? এই 2i-টাকে আমি কিভাবে লিখতে পারি বলতো? 2i-টাকে আমি এভাবে লিখতে পারি 2 ইন্টু 1 ইন্টু আই, এভাবে লিখতে পারি কিনা? একই তো কথা, 2 ইন্টু 1 ইন্টু আই, এই কথাটার মানে তো 2i। এটা যে কথা 2i সেম কথা, কথা কি সত্য কিনা? হ্যাঁ, কথা সত্য। তাহলে 2i-টাকে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা ভাই বলো তো, এটাকে আমি সূত্রের 2 মনে করব। সূত্রের 2 বলতে কোনটা বোঝাচ্ছি মনে করো, তোমাকে যদি আমি বলি a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা যদি দেখো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এই 2টাকে আমি সূত্রের 2 বলতেছি। এই 2টাকে আমি কি বলতেছি? সূত্রের 2 বলতেছি, বুঝছো? তাহলে এই 2টাকে আমি সূত্রের 2 মনে করলাম এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলে যখন 2 আসে না, এই 2টা হচ্ছে সূত্রের 2, ওকে। আর এটাকে আমি চিন্তা করলাম এ, এটাকে চিন্তা করলাম আমি কি বলতো বি, বুঝছো? তাহলে এখন আমি a প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। এ কোনটা? এ হচ্ছে 1, তাহলে আমি লিখতে পারি 1 স্কয়ার, লিখলাম 1 স্কয়ার। তারপর হচ্ছে প্লাস, প্লাস কেন দিলাম? কারণ আমি a প্লাস বি হোল স্কয়ার সূত্র গঠন করব। তাহলে 2ab, 2 হচ্ছে সূত্রের 2, এই যে 2, এই যে 2ab, এ কে এ হচ্ছে 1 আর বি কে বি হচ্ছে i, আর প্লাস বি স্কয়ার, বি কোনটা? বি হচ্ছে আই, তার মানে কি আই এর উপরে স্কয়ার করলে হয়ে যাবে তোমার বি স্কয়ার। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, কথা ঠিক আছে। দেখো তুমি একটু লক্ষ্য করো, এই 2i-টাকে আমি এইভাবে গঠন করলাম, এই 2i-টাকে আমি এইভাবে গঠন করলাম, জাস্ট 2i এর চেহারার পরিবর্তন করলাম কিন্তু মানের কোনো পরিবর্তন করলাম না। তোমাদের প্রশ্ন হতে পারে কিভাবে মানের পরিবর্তন হইলো না? মানের পরিবর্তন আসলে হয় নাই, তোমাকে একটু দেখাই। 1 স্কয়ার মানে হচ্ছে আসলে 1, আর প্লাস এই জায়গায় 2 ইন্টু 1 ইন্টু আই গুণ করলে হবে 2i, খুব সুন্দর। আর আই স্কয়ার মানে কত? মাইনাসের 1, এই যে আই স্কয়ার মানে হচ্ছে মাইনাসের 1, মাইনাসের সাথে প্লাস গুণ করলে ভালো করে বুঝবা আই স্কয়ার। আচ্ছা তোমাকে একটু ভেঙ্গেই করা, এই প্লাস আছে প্লাস রইলো, আই স্কয়ার মানে হচ্ছে মাইনাসের 1, এটা কিন্তু আমরা শুরুতেই শিখছিলাম। তাহলে এই জায়গায় যদি তুমি একটু দেখো, তাহলে 1 প্লাস 2i প্লাস মাইনাসে মাইনাসের 1, এই 1 এ 1 যদি কাটা যায় আলটিমেটলি কিন্তু 2i এটাই থাকে। একটু লক্ষ্য করো 2i কিন্তু থাকে, অর্থাৎ এইটুকু জিনিস থেকে কিন্তু আমি 2i-টা পাইছি, অথবা বুঝছো এইটুকু জিনিস থেকে আমি কি পাইছি? 2i-টা পাইছি। আর এই 2i-টাকে আমি এই জিনিসে গঠন করছিলাম। মোট কথা আসলে এই 2i-টাকে তুমি এভাবে গঠন করলে আসলে এই জিনিসটা 2i, জাস্ট এর চেহারাটা অন্যরকম দেখা যাচ্ছে, আই মিন চেহারার পরিবর্তন করছি কিন্তু মানের কোনো পরিবর্তন করছি না, কারণ এই জায়গায় ক্যালকুলেশন করলে আসলে 2i পাওয়া যাবে। অর্থাৎ চেহারার পরিবর্তন করা যাবে কিন্তু মানের কোনো পরিবর্তন করা, সরি, মানের কোনো পরিবর্তন করা যাবে না, এই কথাটা মনে রাখবো। তাহলে প্লাস মাইনাস রুট ওভার, একটু লক্ষ্য করো 1 স্কয়ার। আচ্ছা দেখো, তাহলে মানের কোনো পরিবর্তন কিন্তু হয়েছে না, জাস্ট চেহারার পরিবর্তন হয়েছে। তাহলে এইটুকু সমান আমি কি লিখতে পারি? এইটুকু সমান লিখতে পারি 1 প্লাস আই হোল স্কয়ার, অর্থাৎ 1টা হচ্ছে তোমার এ, 1টা হচ্ছে তোমার এ, আর আইটা হচ্ছে তোমার বি। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কয়ার। এ হচ্ছে 1, বি হচ্ছে আই, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি, লিখলাম। এখন কি করতে পারি? স্কয়ার রুটে কি যাবে ভাই? কাটা যাবে, তাহলে প্লাস মাইনাস স্কয়ার রুটে কাটা গেলে শুধু থাকবে 1 প্লাস আই, এই হচ্ছে তোমার আনসার, এটাই তোমার আনসার। এই জায়গায় দুইটা মান আছে, একটা হচ্ছে প্লাসের মান, মানে কি এটার সামনে একবার প্লাস থাকবে আবার এটার সামনে একবার মাইনাস থাকবে, আই মিন দুইটা মান এই জায়গায় আছে, এটা হচ্ছে তোমার আনসার। আচ্ছা, এখন তোমার এইচডব্লিউ থাকবে, দেখো তোমার এইচডব্লিউ থাকবে, একটু লক্ষ্য করো, তোমার এইচডব্লিউ থাকবে কি বলতো? -2i। এই জায়গায় তোমার কি সূত্র অ্যাপ্লাই করতে হবে তুমি একটু লক্ষ্য করো, এই যে এই জায়গায় সূত্র, এই জায়গায় মাইনাস কিন্তু একটা থাকবে, মাইনাস থাকলো 2 ইন্টু 1 ইন্টু আই, অর্থাৎ 1টাকে তুমি এ কল্পনা করবা আর আইটাকে তুমি বি কল্পনা করবা, এবং এই জায়গায় তোমার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এই 2i এর যখন কাজটা করবা, 2i এর যখন বর্গমূল নির্ণয় করবা, তখন তোমার এই রুট ওভারের ভিতরে তুমি কি করবা? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবা। কেন? কারণ সামনে মাইনাস আছে, তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি এটা পারবা, ওকে। এখন আসো আমি এই জিনিসটা করে দেখাই, 3 নাম্বার।
তাহলে 3 নাম্বার প্রবলেমটা কি বলতো? 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে তোমার এরকম, 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে তোমার -8 মাইনাস হচ্ছে 6 রুট ওভার হচ্ছে -1। তোমাকে বলছে এর বর্গমূল নির্ণয় করো। তোমাকে বলবে এর বর্গমূলটা নির্ণয় করো, বর্গমূল নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে করো, বর্গমূল নির্ণয় করো। তাহলে তুমি এর বর্গমূলটা নির্ণয় করবা। তাহলে এর বর্গমূল যদি তুমি নির্ণয় করো, বর্গমূল নির্ণয় করলে এটাকে আরেকটু মডিফাই করা যাবে কিরকম, -8, এই যে মাইনাস আছে মাইনাস রইলো, 6 আছে 6 রইলো, আমি এই রুট ওভার -1 এর পরিবর্তে আমি আই লিখতে পারি। কেন? কারণ আমরা তো জানি ভাই, আমরা জানি আই ইকুয়াল কি বলতো, রুট ওভার -1। আই সমান হচ্ছে রুট ওভার -1, অথবা রুট ওভার -1 ইকুয়াল আই লেখা যাবে, ঠিক না? এই রুট ওভারের ভিতরে যে -1 আছে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আই লিখতে পারি। এই কাজটা আমরা করে নিব, করলাম। এখন আর একটা কথা বলি, এই অঙ্কটা এইভাবে আসতে পারে অথবা এইভাবে আসতে পারে, এটা কিন্তু একই জিনিস, এইভাবে আসতে পারে অথবা এইভাবে আসতে পারে। যদি এইভাবে আসে তাহলে এই ফরম্যাটে আমরা নিয়ে নিব, আর যদি এইভাবে আসে তাহলে তো হইলই। এই হচ্ছে ঘটনাটা। এখন এর বর্গমূল নির্ণয় করবা, ঠিক না? তাহলে বর্গমূল নির্ণয় করবো অনেকে রুট দিতে হবে, কি দিতে হবে, রুট ওভার দিতে হবে। তাহলে আর ভিতরে থাকবে -8 মাইনাস হচ্ছে তোমার 6i, এরকম থাকবে। অবশ্যই এই জায়গায় প্লাস মাইনাস দিতে হবে। কেন? বর্গমূল নির্ণয় করলে আমরা কয়টা মান পাবো, 2টা মান পাবো। কয়টা মান? এই যে বর্গমূল করলে আমরা 2টি মান পাবো, একটা হচ্ছে প্লাসের মান, একটা হচ্ছে মাইনাসের মান পাবো, ঠিক আছে? এই হচ্ছে ঘটনাটা, অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই জায়গায় একটু লক্ষ্য করো, এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় আমরা কি সূত্র অ্যাপ্লাই করব। দেখো তো কি সূত্র অ্যাপ্লাই করব, তোমাকে আমি একটু দেখাচ্ছি। এই জায়গায় হয় a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই হবে, অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। মানে কি, এইটুকু জিনিসকে আমি a প্লাস b হোল স্কয়ার সূত্রের মতো করে গঠন করব, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম ভাবে গঠন করব, অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে গঠন করব, ঠিক না? এরকম গঠন করব। তাহলে গঠন করব, সমস্যা নাই। এখন কিভাবে গঠন করবা, একটু 6i, এই দেখো 6i আছে না, এই যে -6i আছে না, তুমি -6i দেখো, এইটাকে নিয়ে একটু চিন্তা করো। এই দেখো 6i, শুধু 6i বললে ভুল হবে, 6i এর সাথে মাইনাস আছে, -6i নিয়ে একটু চিন্তা করো। তাহলে কি চিন্তা করবা, তুমি একটু লক্ষ্য করো তো, এটাকে ভাঙো তো। 6i কিভাবে লেখা যায়, 2 ইন্টু 3 ইন্টু i লেখা যায়, এরকম লেখা যায় কিনা, এরকম লেখা যায়, কথা বুঝছো? আচ্ছা, 6i-টাকে এরকম লেখা যায়। এখন তুমি কি করতে পারো বলো তো, তুমি অবশ্যই a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবা। কেন? কারণ সামনে মাইনাস আছে বিদায়। হ্যাঁ, a মাইনাস b মানে কি এই সূত্রের মতো গঠন করবো, নাকি এরকম এই জিনিসটাকে তুমি এরকম ভাবে, মানে এইটুকু জিনিসকে তুমি এরকম ভাবে গঠন করবা, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম ফরম্যাটে গঠন করবা। অর্থাৎ চেহারার পরিবর্তন করতে পারবা, কিন্তু মানের কোনো পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এরকম ফরম্যাটে যখন গঠন করবা, তখন তুমি অবশ্যই এটা কিন্তু তুমি সূত্রের 2 ভাবতেছো। এটাকে তুমি কি ভাববা, সূত্রের 2 ভাববা। এটাকে তুমি ভাববা a, এটাকে তুমি ভাববা a, আর এই আইটাকে তুমি কি ভাববা বলো তো, b ভাববা। কিন্তু এই 3 কে এখন a ভাবলে আর আইটাকে এখন b ভাবলে তোমার ম্যাথ ভুল হবে, তোমার ম্যাথ কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, তোমাকে আমি প্রমাণ দিতেছি কেন ভুল হয়ে যাবে। একটু লক্ষ্য করো, তুমি 3 কে a ভাববা, তাহলে 3 স্কয়ার করবা a স্কয়ার, আর যেহেতু a মাইনাস b হোল স্কয়ার সূত্র গঠন করবা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, 2 হচ্ছে সূত্রের 2, এই 2টা হচ্ছে এই 2টা সূত্রের 2, 2ab, a হচ্ছে 3, b হচ্ছে i, তুমি আইটাকে b ভাবছিলা, প্লাস b স্কয়ার আই মিন i স্কয়ার, এরকম না? এরকম। দেখো 3 3 হচ্ছে 9, মাইনাস এই জায়গায় হবে তোমার 6i, খুব সুন্দর। আর এই জায়গায় হবে i স্কয়ার, মানে কত বলো তো, মাইনাসের 1। তাহলে এই জায়গায় ক্যালকুলেশন করলে 9 মাইনাস 6i আর মাইনাস হচ্ছে 1, আলটিমেটলি এই জায়গায় পাওয়া যাচ্ছে 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8 মাইনাস 6i, কিন্তু তোমার ছিল কিন্তু এই জায়গায় -8, কিন্তু এই জায়গায় তোমার আসছে প্লাসের 8। তাহলে কি তোমার এই 3 কে যদি a ভাবো আর i কে যদি b ভাবো, তাহলে কি তোমার অঙ্কটা হচ্ছে, অঙ্কটা কি হবে, হবে না। কেন হবে না? কারণ আমি যদি 3 কে a ভাবি, i কে b ভাবি, এখন এই জায়গায় যদি আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে চেহারারও পরিবর্তন হয়ে যাচ্ছে, মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন মানের পরিবর্তন হয়ে যাচ্ছে? মানের পরিবর্তন দেখো, এই জায়গায় ছিল -8, আমার চলে আসছে +8, তাহলে কি মানের পরিবর্তন হয়ে গেল না? মানের পরিবর্তন হয়ে গেল, কিন্তু মানের পরিবর্তন করা যাবে না। শুধু চেহারার পরিবর্তন করা যাবে, কিন্তু মানের পরিবর্তন করা যাবে না। তাহলে এই জায়গায় আমি কি করব, তাহলে এই জায়গায় আমি কি করব বলতো, এই -2 আছে না, ভালো কথা, আর ইনটু 3 আছে না, খুব সুন্দর, i আছে না, খুব সুন্দর। এই জায়গায় 3i-টাকে চিন্তা করতে হবে, আর একটা 1 নিতে হবে তোমার বির জন্য, অর্থাৎ 2 ইনটু 3i ইনটু 1 মানে আসলে কি বলতো, 6i। একটু লক্ষ্য করো, এই 6i-টাকে কিভাবে ভাঙতে পারি না ভাই, এই মাইনাস তো মাইনাস আছেই, এখন 6i-টাকে এইভাবে ভাঙতে পারি না। দেখো 2 ইনটু 3i ইনটু 1, এটা হচ্ছে 6i, 3 দুগুণে 6, 6 এর সাথে i গুণ করলে 6i, 6 এর সাথে 1 গুণ করলে 6i হয়, ঠিক না? এখন এই জায়গায় একটা 1 চিন্তা করতে হবে, কারণ
এই 3i-টাকে তুমি যদি একটু লক্ষ্য করো, এই 3i-টাকে যদি আমি এ চিন্তা করি, সম্পূর্ণ 3i-টাকে যদি এ চিন্তা করি আর 1টাকে যদি আমি বি চিন্তা করি, তাহলে কিন্তু আমার এখন এই জায়গায় যদি আমি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা গঠন করি, তাহলে দেখবা চেহারারও পরিবর্তন হইলো কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। মানে কি, চেহারার পরিবর্তন হবে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। তুমি একটু লক্ষ্য করো, দেখো আমি করি তাহলে তো বুঝবা আমার কথা কি আসলে সত্য কিনা। আমি করলেই তো তুমি বুঝবো আমার কথা সত্য কিনা। তাহলে আমি এই জায়গায় 3i-টাকে কি চিন্তা করব, 3i-টাকে আমি এ চিন্তা করব। তাহলে কি দেখো এ স্কয়ার, এই যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। কিভাবে বুঝলাম a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, কারণ 6 এর সামনে কিন্তু মাইনাস আছে, দেখো এটাকে বাঙ্গার ফলে এটা মাইনাস আছে, এইজন্য a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে মাইনাস 2ab, 2 কোনটা, 2 হচ্ছে এই 2 সূত্রের 2, এ কোনটা, এ হচ্ছে 3i, এ হচ্ছে তোমার 3i, আর বি কোনটা বলো তো, বি কোনটা, বি হচ্ছে তোমার 1 আর প্লাস বি স্কয়ার মানে হচ্ছে আসলে 1 স্কয়ার। ঘটনা কি সত্য কেন? হ্যাঁ ঘটনা সত্য। তাহলে প্লাস মাইনাস, ওকে খুব সুন্দর। তাহলে এই জায়গায় তুমি একটু দেখো, এখন দেখো তুমি দেখো চেহারার পরিবর্তন হয়েছে। দেখো এই দেখো এইটুকু জিনিসকে আমি এইভাবে গঠন করছি, তাহলে চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। তুমি দেখো মানের পরিবর্তন হয় নাই কিভাবে, তোমাকে যদি আমি একটু এই জায়গায় দেখাচ্ছি। এই জায়গায় দেখো স্কয়ারটা 3 এর উপরে আছে, আই মিন 9, আর এই স্কয়ারটা কিন্তু i এর উপরে আছে, আই মিন i স্কয়ার। i স্কয়ার মানে কত বলো তো, মাইনাসের 1। ওকে ভালো কথা। আর এই জায়গায় আছে তোমার 6i, খুব সুন্দর। আর এই জায়গায় আছে প্লাস 1 স্কয়ার মানে হচ্ছে কি 1। এই জায়গায় হবে মাইনাসের 9 হবে, মাইনাস 6i হবে, আর প্লাস 1 আছে। তুমি একটু লক্ষ্য করো, মাইনাস 9 থেকে প্লাস 1 চলে গেলে কি থাকবে, মাইনাসের 8 থাকবে, আর এই পাশে তো মাইনাস 6i আছে। তাহলে দেখো এইটুকু জিনিস আর এইটুকু জিনিস কিন্তু সেম জিনিস। তাহলে এইটা থেকে কিন্তু আমি এই জিনিসটা গঠন করছি। এখন এইটুকু ক্যালকুলেশন করলে তুমি এইটা পাবা, এইটুকু থেকে তুমি এইটা পাবা, আবার এইটা থেকে আমি এইটা গঠন করছি। তাহলে কি কি ঘটনাটা ঘটলো, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেহেতু এটাকে ক্যালকুলেশন করে এটা পাওয়া যাচ্ছে, তার মানে কি মানের কোনো পরিবর্তন হয় নাই, শুধু কি পরিবর্তন হইলো, চেহারার পরিবর্তন হইলো। ওকে, বুঝছো ঘটনাটা? এই জিনিসগুলো একটু তুমি ক্যালকুলেশন করবা, মানে কি নিজে নিজে প্র্যাকটিস করবা, চিন্তা করবা, তখন দেখবা আর জীবনও বলবা না। এই হচ্ছে ঘটনাটা। তাহলে এখন আমি এই জায়গায় থেকে কি লিখতে পারি, এটা হচ্ছে তোমার এ, এইটুকু জিনিসকে আমি চিন্তা করছিলাম, আর এইটুকু এই 1টা হচ্ছে আমার বি, আর মাঝখানে যেহেতু মাইনাস আছে মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এইটুকু সমান লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এ কোনটা, এ হচ্ছে তোমার 3i, মাইনাস বি কোনটা, বি হচ্ছে 1, তাহলে a মাইনাস b হোল স্কয়ার এরকম লিখতে পারি। আলটিমেটলি কি হয়, প্লাস মাইনাস স্কয়ার রুটে কাটা গেলে শুধু থাকবে 3i মাইনাস হচ্ছে 1। এটা হচ্ছে তোমার আনসার। এটাই তোমার কি বলো তো, আনসার। এটাই তোমার আনসার। কথা বুঝছো? এটাই হচ্ছে তোমার আনসার। ওকে, আচ্ছা। এখন এই ম্যাথটা কিন্তু আমি অন্যভাবেও করতে পারতাম, এই ম্যাথটা আমি আরেকভাবে করতে পারতাম। ঠিক আছে, আমি আরেকভাবেও দেখাই তোমাকে, আমি অন্যভাবেও দেখাই। আরেকটা কথা বলি তোমাকে, এইটা এই 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 ম্যাথটা এইচ ডাব্লিউ তোমার থাকবে, এই ম্যাথটা এইচ ডাব্লিউ থাকবে, এই যে 3 প্লাস 4i, এটা এইচ ডাব্লিউ থাকবে। তাহলে একটু বল, আমি তোমাকে একটু বলি, এই 3 প্লাস 4i, দেখো 3 প্লাস 4i, এই ম্যাথটা হচ্ছে তোমার এইচ ডাব্লিউ থাকবে। কি থাকবে, এইচ ডাব্লিউ থাকবে। এই জায়গায় তুমি কাকে টার্গেট করবা, 4i কে টার্গেট করবা। তোমাকে একটু দেখাই, একটু করে দেই। 4i-টাকে যদি তুমি ভাঙো, এভাবে ভাঙতে পারো, 2 ইন্টু i, এভাবে ভাঙতে পারি কিনা? হ্যাঁ 100 বার পারি। এভাবে ভাঙতে পারি কিনা? হ্যাঁ পারি। এভাবে ভাঙবো, তাহলে দেখবা 4i তো হচ্ছে, হ্যাঁ এটাকে সূত্রের 2 মনে করো, আর এটাকে তুমি এ কল্পনা করবা, আর এই আইটাকে তুমি বি কল্পনা করবা। তাহলে তুমি যেহেতু 4i-টা প্লাস, আই মিন 4i এর সামনে যেহেতু প্লাস, সেহেতু যেহেতু মাঝখানে প্লাস, সেহেতু আমরা কি করবো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবো। তখন এইটুকু জিনিসকে তুমি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মতো গঠন করো, মানে কি এই 2 কে এ কল্পনা করো, আইটাকে বি কল্পনা করো, আই মিন এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মতো গঠন করো। গঠন করে দেখবা যে তোমার মানের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। আই মিন আমি যদি 2টাকে এ কল্পনা করি, আই মিন 2 স্কয়ার মানে এ স্কয়ার, আর প্লাস 2ab, 2 হচ্ছে সূত্রের 2, ab এ হচ্ছে 2, আর বি হচ্ছে কি বলতো, বি হচ্ছে i, 2ab প্লাস b স্কয়ার মানে কি i স্কয়ার। তাহলে দেখো মানের কোনো পরিবর্তন হবে না। এই জায়গায় 4 হবে, এই জায়গায় 4i হবে, এই জায়গায় i স্কয়ার মানে কি মাইনাসের 1, আলটিমেটলি 4 প্লাস হচ্ছে 4i, এই জায়গায় হবে মাইনাসের 1, আলটিমেটলি 3 প্লাস 4i পাওয়া যাচ্ছে। আই মিন মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এটাকে তুমি এ কল্পনা করবা, এটাকে বি কল্পনা করবা, এভাবে করবা, এটার মতো করবা। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবা, বিকজ 4i এর সামনে প্লাস আছে বিধায় এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবা। দেখবা চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। তখন তোমার রেজাল্ট পেয়ে যাবা, তুমি রেজাল্ট অবশ্যই পেয়ে যাবে। এখন আসো, তোমাকে আমি একটু দেখাই, তোমাকে আমি এই ম্যাথটা এই পাশে করে দেখাই। এই যে তোমার 3 নাম্বার ম্যাথটা ছিল, রাইট? 3 নাম্বার ম্যাথটাই ছিল তোমার, কি ম্যাথ ছিল, -8 -6 রুট -1 এরকম ম্যাথটা ছিল। বলছে এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এর বর্গমূল কিন্তু তুমি অন্যভাবেও করতে পারো, এর বর্গমূল নির্ণয়টা তুমি অন্যভাবেও করতে পারো। দ্বিতীয় পদ্ধতি কিন্তু একটু বড় হবে আর কি। হ্যাঁ, বর্গমূল নির্ণয় করো, বর্গমূল নির্ণয় করো। তাহলে দেখো এটাকে একটু সিস্টেম করে নিতে হবে, যে -8 মাইনাস এই 6 আছে, রুট -1 মানে হচ্ছে তোমার i, এইভাবে সিস্টেম করে নিলাম। তারপর একটু ধরে নিতে হবে, কি করতে হবে, ধরে নিতে হবে। ধরি ধরি কি ধরি বলতো, ধরি x প্লাস i y
ইকুয়াল ইকুয়াল হচ্ছে তোমার কি বলতো -8 -6i রুট ওভার দিবা, আর এই জায়গায় অবশ্যই প্লাস মাইনাস দিবা। এভাবে ধরে নিতে হবে। কথা বলছো, এভাবে তুমি কি নিবা, ধরে নিবা, অথবা এভাবে ধরে নিবা। হ্যাঁ, এই যে এভাবে ধরে নিবা। তাহলে কি করবা, এখন এই রুটটাকে উঠায় দেওয়ার জন্য তোমার বর্গমূল করতে হবে, সরি বর্গ করতে হবে, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই এটাকে তুমি বর্গ করো। আর তুমি এটাকে বর্গ করলে -8 -6i পাওয়া যাবে। এই জায়গায় প্লাস মাইনাসটা আপাতত না দিলেও চলবে। এইভাবে এই প্রসেসে করলে এই জায়গায় প্লাস মাইনাসটা এখন দেওয়ার দরকার নাই, এই প্লাস মাইনাস অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে এই আমি যখন দ্বিতীয় পদ্ধতিতে করব, দ্বিতীয় পদ্ধতিতে বুঝতে পারতো সেই পদ্ধতি, তখন এই জিনিসটাকে তোমার ধরে নিতে হবে। কিভাবে ধরবা, এটা একটা জটিল সংখ্যা না, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল রুট ওভার, এটা বর্গমূল যেহেতু করবা এইভাবে ধরবা যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল রুট ওভার -8 -6i, এভাবে ধরে নিবা, ধরলা। তারপর এই রুট ওভারটাকে উঠাই দেওয়ার জন্য বর্গ করলা, উভয় পক্ষকে কি করলা, বর্গ করলা, উভয় পক্ষকে তুমি কি করলা, বর্গ করলা। তাহলে উভয় পক্ষকে বর্গ করে কি করে, বর্গ করে আই মিন স্কোয়ার করে, ওকে করলা। এই জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে বলো তো, এ স্কোয়ার প্লাস হবে 2ab, 2a হচ্ছে এক্স, বি হচ্ছে তোমার ওয়াই। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবা, এটাকে তুমি এ কল্পনা করবা, আর ওয়াইটাকে তুমি কি কল্পনা করবা, মানে আই ওয়াইটাকে তুমি বি কল্পনা করবা। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস প্লাস সূত্রে 2ab, এ হচ্ছে এক্স, বি হচ্ছে আই ওয়াই মানে কি ওয়াই আই, 2ab প্লাস বি স্কোয়ার মানে কি আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই পাশে হচ্ছে তোমার -8 মাইনাস হচ্ছে তোমার 6i। এরকম না ঘটনাটা, এরকম ঘটনা। তাহলে আমি কি লিখতে পারি, এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2xy, এই জায়গায় পাবো আমরা প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে -8 মাইনাস হচ্ছে তোমার 6i। তাহলে আমি এই জায়গা থেকে কি করতে পারি বলতো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2xy, আর এই জায়গায় হচ্ছে তোমার মাইনাসের কি পাবা, আই স্কোয়ার ইকুয়াল কত বলতো, আই স্কোয়ার ইকুয়াল কি পাবা, আই স্কোয়ার, সরি এই জায়গায় একটু ভুল করছি, বি কোনটা, বি তো তোমার আই ওয়াই, তাহলে আই ওয়াই এর উপরে স্কোয়ার হবে না, তার মানে কি এই জায়গায় কি হবে বলতো, আই ওয়াই এর উপরে স্কোয়ার হবে, তার মানে আলটিমেটলি এই জায়গায় কি হবে, এই জায়গায় একটু ভুল করছি, তাহলে আলটিমেটলি হবে তোমার আই স্কোয়ার। এই জায়গায় যদি আমি একটু এরকম লিখি, একটু লক্ষ্য করো, আমি এই জায়গায় লিখতে হবে তাহলে তোমার দেখো আই স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম লিখতে হবে না। আর আই স্কোয়ার মানে কি বলতো, আই স্কোয়ার মানে হচ্ছে এই যে প্লাস প্লাসটাই দিলাম, আর আই স্কোয়ার মানে হচ্ছে তোমার -1, আর এই পাশে আছে ওয়াই স্কোয়ার, খুব সুন্দর, আর এই পাশে আছে -8 -6i। ওকে, তাহলে আমি এই জায়গায় কি করতে পারি, এক্স স্কোয়ার একটু লক্ষ্য করো প্লাস হচ্ছে 2xi, দেখো আর প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে, আর এই জায়গায় শুধু হবে ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করলে ওয়াই স্কোয়ার, আর প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এই হচ্ছে ঘটনাটা, -8 মাইনাস হচ্ছে 6i এরকম। এখন তুমি একটু লক্ষ্য করো, এখন তুমি একটু লক্ষ্য করো, আমরা একটা কাজ করব, কি করব, আমি এইটুকু জিনিসকে এভাবে লিখতে পারি, আর একটু সুন্দর করে যদি লিখি, এক্স স্কোয়ার এই যে -y স্কোয়ার, আর এই পাশে আছে +2xyi, আর এই পাশে আছে -8 -6i, আমি এইভাবে লিখতে পারি। ওকে, এখন আমি যদি বাস্তব অংশ একটু লক্ষ্য করো, বাস্তব অংশ, এখন আমি একটা কাজ করব, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করব। বাস্তব অংশ কোনগুলা, যাদের সাথে ওয়াই আই নাই, দেখো যাদের সাথে আই নাই, যাদের সাথে কি নাই, যাদের সাথে আই নাই, যাদের সাথে আই নাই তারা কি, তারা বাস্তব, তারা কি বাস্তব, যাদের সাথে আই নাই তারা কি বাস্তব, আর যাদের সাথে আই আছে তারা সে অবাস্তব, ঠিক না। আচ্ছা, যাদের সাথে আই নাই তারা বাস্তব, তাহলে আমরা এখন বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করব। এখন বাস্তব ও কাল্পনিক অংশ কি করব, বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে, বাস্তব ও কাল্পনিক অংশ কি করে, আলাদা করে বা সমীকৃত করে, আলাদা করে, বাস্তব ও কাল্পনিক অংশ কি করবো, আলাদা করবো নাকি সমীকৃত করবো। তাহলে বাস্তব অংশ কে কে, এরা দুজন বাস্তব অংশ, মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরা হচ্ছে বাস্তব অংশ। আর এই জায়গায় বাস্তব অংশ কে বলতো, যার সাথে আই নাই সে বাস্তব অংশ, আই মিন -8 হচ্ছে বাস্তব অংশ। তাহলে আমি এই পাশে লিখতে পারি হচ্ছে তোমার -8, এভাবে লিখতে পারি। ওকে, এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে দিলাম। ওকে, এখন কাল্পনিক অংশগুলোকে আলাদা করো। কাল্পনিক অংশ কে বলতো, যার সাথে আই আছে সে হচ্ছে কাল্পনিক অংশ, মানে কি 2xy এর সাথে আই আছে না, তার মানে কি 2xy টা হচ্ছে তোমার কাল্পনিক অংশ, মানে কি আই এর সহগটা হচ্ছে তোমার কাল্পনিক অংশ, ঠিক না, আই এর সহগটা হচ্ছে কাল্পনিক অংশ, শুরুতেই শিখাইছিলাম। তাহলে 2xy টা হচ্ছে তোমার কাল্পনিক অংশ, বিকজ তার সাথে আই ছিল, ঠিক না, এই হচ্ছে ঘটনাটা। আর এই জায়গায় কাল্পনিক অংশ কে বলতো, -6, এই 6 এর সামনে কিন্তু মাইনাস আছে, -6 কেন, -6 কাল্পনিক অংশ বলতো, কারণ তার সাথে আই ছিল বিদায়। ওকে, এই হচ্ছে ঘটনাটা। তাহলে এই জায়গায় আমি যদি এইভাবে রাখতে পারি, এই জায়গায় মনে করো আমি
এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, এটাকে আমি কি করলাম, 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমি এই 1 নং সমীকরণটা নিয়ে আমি আরেকটু কাজ করব। দেখো 1 নং হতে আমি যদি এইভাবে লিখি, দেখো একটু লক্ষ্য করো, 1 নং হতে, একটু লক্ষ্য করো, 1 নং হতে আমি 1 নং সমীকরণটা নিয়ে একটু কাজ করব। অর্থাৎ দেখো একটু লক্ষ্য করো, 1 নং সমীকরণটা নিয়ে আমি কি কাজ করবো জানো, এই জায়গায় x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান সমান -8 পাইছি না, এরকম একটা কিছু পাইছি না। আমি এখন x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান কিছু একটা পেতে চাই, আমি এই জিনিসটা তৈরি করব। তাহলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কিছু একটা পেতে চাইলে তোমাকে অবশ্যই 1 নং সমীকরণটা নিয়ে কাজ করতে হবে। কি কাজ করতে হবে তোমাকে দেখি, 1 নং হতে দেখো একটু লক্ষ্য করো আমি কি কাজ করতে পারি, একটু লক্ষ্য করো। আমি দেখো আমি এরকম লিখতে পারি, দেখো x স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, তার উপরে আপনার একটা স্কয়ার দিলাম। অর্থাৎ এই x স্কয়ারটাকে আমি a চিন্তা করলাম আর y স্কয়ারটাকে আমি b চিন্তা করলাম। b চিন্তা করার পর তাহলে আমি কি লিখলাম, a স্কয়ারটাকে আমি a চিন্তা করলাম আর y স্কয়ারটাকে আমি b চিন্তা করলাম, আই মিন a প্লাস b হোল স্কয়ারটা লিখলাম। মানে x স্কয়ারটা হচ্ছে a আর y স্কয়ারটা হচ্ছে b, তার মানে কি কি করলাম, a প্লাস b হোল স্কয়ারটা লিখলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা একটা সূত্র জানি কি, a মাইনাস b হোল স্কয়ার আর হচ্ছে প্লাস 4ab, এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা অ্যাপ্লাই করব। a মাইনাস b হোল স্কয়ার, a কোনটা, a হচ্ছে তোমার x স্কয়ার মাইনাস b, b কোনটা, b হচ্ছে y স্কয়ার, a মাইনাস b, এই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab, 4ab, a কোনটা, a হচ্ছে তোমার x স্কয়ার আর b কোনটা, b হচ্ছে তোমার y স্কয়ার। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। তাহলে দেখো এটা হচ্ছে x স্কয়ার আর y স্কয়ারটা হচ্ছে b, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার হয়েছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমি কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab লিখলাম। এখন তুমি একটু লক্ষ্য করো, এইটুকু সমান মান কত আমরা জানি, এইটুকু সমান মান হচ্ছে -8, এই দেখো -8টা লিখলাম আর উপরে কি আছে, স্কয়ার আছে। ওকে, ভালো কথা। আর এইটুকু জিনিসকে এইভাবে লিখতে পারি না, এইভাবে লিখতে পারি না, 2xy তার উপরে স্কয়ার কে আমি এইভাবে লিখতে পারি না, একই কথা। দেখো এইটুকু জিনিস যে কথা, মানে এইটুকু জিনিস যে কথা, এটা কিন্তু সেম কথা। কিভাবে, কারণ এই স্কয়ারটা তোমার, এই স্কয়ারটা কিন্তু 2 এর উপরও আছে, আই মিন 2 এর উপরে আসলে হবে 4, এই স্কয়ারটা x এর উপরে আছে, আই মিন হবে x স্কয়ার, এই স্কয়ারটা y এর উপরে আছে, আই মিন হবে y স্কয়ার, মানে কি 4x স্কয়ার y স্কয়ার, ঠিক না। এই স্কয়ারটা কিন্তু 2 এর উপরে আছে, তাহলে দুই দোকানে কত হবে, 4 হবে। এই স্কয়ারটা x এর উপরে আসলে x স্কয়ার হবে, এই স্কয়ারটা y এর উপরে আসলে y স্কয়ার হবে, আই মিন এইটুকু জিনিস সমান এটা লিখতে পারি। এটা কেন লিখলাম, কারণ এটার একটা মান আছে, তুমি একটু লক্ষ্য করো। তাহলে দেখো এই জায়গায় তোমার কি হবে বলতো, আচ্ছা -8 তার উপর স্কয়ার আছে, এটা রইলো, প্লাস এই জায়গায় এই দেখো 2xy সমান -6, এই দেখো -6 বসালাম, তার উপর স্কয়ার, এই দেখো এইটুকু সমান হচ্ছে -6, এই দেখো এইটুকু সমান হচ্ছে -6, উপর স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো মাইনাসের উপরে পাওয়াটা যেহেতু জোড় সংখ্যা, মাইনাস আউট হয়ে যাবে, তাহলে মাইনাস আউট, 8 স্কয়ার মানে হচ্ছে 64, 8 8 64, প্লাস দেখো মাইনাসটা কিন্তু আউট হয়ে যাবে, কারণ মাইনাসের উপর পাওয়াটা জোড় সংখ্যা, তাহলে 6 6 কত হবে, 36 হবে। তাহলে এই জায়গায় কত হবে, এই জায়গায় হবে 100 হবে, কত হবে, 100 হবে, কারণ 64 আর 36 কত, 100। তাহলে কার সমান 100 পাইলা বলো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার এর সমান তুমি 100 পাইলা, মানে কি হোল স্কয়ার, মানে কি এইটুকু সমান তুমি 100 পাইলা। তাহলে এই স্কয়ারটাকে আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করি, ভালো করে লক্ষ্য করো, উভয় পক্ষকে যদি বর্গমূল করি, মানে এই জিনিসটাকে যদি রুট করি আর এইটাকে যদি রুট করি, তাহলে কি ঘটনা ঘটবে, এটাকে রুট করলে তোমার এই স্কয়ার রুটে কাটা যাবে। একটু ভেঙে ভেঙে করি, x স্কয়ার প্লাস y স্কয়ার তার উপরে হোল স্কয়ার আছে না, এটাকে আমি রুট করলাম, আই মিন বর্গমূল করলাম, এটাকেও বর্গমূল করব। তাহলে বর্গমূল করলাম, উভয় পক্ষকে আমরা কি করলাম, বর্গমূল করে। তাহলে তুমি এইভাবে লিখে দিবা যে উভয় পক্ষকে বর্গমূল করে, তাহলে এই জায়গায় কি হবে, স্কয়ার রুটে কাটা যাবে, শুধু x স্কয়ার প্লাস y স্কয়ার পাওয়া যাবে। আর তোমার হচ্ছে দেখো এখন একটা কথা তুমি চিন্তা করতে পারো, একটু লক্ষ্য করো, তুমি বলতে পারো যে এই জায়গায় প্লাস মাইনাসটা কেন দিলেন না, এই জায়গায় প্লাস মাইনাস কেন দিলেন না, এই জায়গায় প্লাস মাইনাস দেওয়া যাবে না, এই জায়গায় কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না, কখনো এই জায়গায় প্লাস মাইনাস দিবা না। কেন বলতো, কারণ মনে রাখবা দুটি বাস্তব সংখ্যার, এই কথাটা মনে রাখবা, দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো ঋণাত্মক হয় না, কখনো কি হয় না, কখনো ঋণাত্মক হয় না। আবার বলতেছি, কখনো ঋণাত্মক হয় না। কি বললাম, দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল। দেখো এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা, ওয়াই হচ্ছে একটা বাস্তব সংখ্যা, দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল, এই দেখো বাস্তব সংখ্যার বর্গ, বাস্তব সংখ্যার বর্গ, বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, শুধু এটা ধনাত্মক হবে, মানে এর মানটা প্লাস হবে। এই জন্য কখনো এই জায়গায় প্লাস মাইনাস দিবা না, এই কথাটা মনে রাখবা। তাহলে এই জায়গায় হবে 10 পাবা, কারণ 100 কে রুট করলে 10 পাওয়া যাবে, শুধু প্লাসের 10 পাবা, কারণ দুটি বাস্তব সংখ্যা, দেখো x হচ্ছে বাস্তব সংখ্যা, y হচ্ছে বাস্তব সংখ্যা, আর দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, এই কথাটা মনে রাখবা। তাহলে এটাকে আমি 2 নাম্বার সমীকরণ দিব। কয় নাম্বার সমীকরণ দিব, 2 নাম্বার সমীকরণ দিব। ওকে,
না 2 নাম্বার না, সরি 3 নাম্বার সমীকরণ দিব, কারণ 1 2 সমীকরণ কিন্তু আমরা এর আগে দিয়ে দিছি, তাহলে এটা 3 নাম্বার সমীকরণ দিলাম। এখন তুমি একটু লক্ষ্য করো, এই 1 নং আর 3 নং, এই যে 1 নং সমীকরণ এবং এই 3 নং সমীকরণ, এই দুইটা সমীকরণকে একবার যোগ করো আর একবার বিয়োগ করো, একবার যোগ করো আর একবার কি করো, বিয়োগ করো, তাহলে হিসাবটা হয়ে যাবে। তাহলে একবার যোগ করবা আর একবার কি করবা, বিয়োগ করবা। তাহলে আসো আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো আমি সমীকরণগুলোকে একটু এই জায়গায় নোট করি, হ্যাঁ আগে একটু নোট করে নেই। এই দেখো আমি তো এই জায়গায় একটু নোট করতেছি আর কি। আচ্ছা মনে করো নোট করার দরকার নাই, আমি এইভাবে লিখতেছি। দেখো 1 নং প্লাস হচ্ছে 2 নং করে, 2 নং করে, মানে 1 নং আর 2 নং যোগ করবো। 1 নং কত, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে -8। 1 নং হচ্ছে তোমার x স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে -8, এই কাজটা করবা। আর হচ্ছে 2 নং কত, 2 নং হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 10। এটা হচ্ছে 2 নং সমীকরণ, তুমি দেখতে পারো। এই দুজনকে যোগ করো, যোগ করলে হবে এই জায়গায় হবে 2x স্কয়ার, আর এটা কাটা যাবে, আর এই জায়গায় হবে তোমার -2 হবে। কথা বুঝছো কিনা, সরি -2 না, +2 হবে, কারণ +10 থেকে -8 গেলে +2 হবে। ওকে, তাহলে এই জায়গায় কি পাবো, x স্কয়ারটাকে যদি রেখে দেই আর 2টাকে যদি এই পাশে ট্রান্সফার করি, 2 কিন্তু এই পাশে গুণ আছে, অপর পাশে গেলে ভাগ হবে, আই মিন 2/2 হবে। আলটিমেটলি এই জায়গায় কাটাকাটি করলে কত পাওয়া যাবে বলো তো, 1 পাওয়া যাবে। x স্কয়ার ইকুয়াল কত পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। এখন আমি যদি একটা কাজ করি, এই উভয় পক্ষকে যদি বর্গমূল করি, আই মিন রুট করি, আর এই জায়গায় যদি বর্গমূল করি, এখন কিন্তু এই জায়গায় প্লাস মাইনাস থাকবে, এখন কিন্তু এই জায়গায় প্লাস মাইনাস থাকবে, কারণ এই জায়গায় কিন্তু বাস্তব সংখ্যা একটা। যদি দেখো দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল, তাহলে কখনো ওই জায়গায় প্লাস মাইনাস হবে না। দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না, শুধু ধনাত্মক হবে। কিন্তু যদি একটি বাস্তব সংখ্যার বর্গ থাকে, তাহলে অবশ্যই এই জায়গায় প্লাস মাইনাস হবে। কথাটা বুঝছো? আগে কেন প্লাস মাইনাস দিয়েছিলাম না, মনে করো x স্কয়ার প্লাস y স্কয়ার, এর উপরে যখন স্কয়ার ছিল, যখন এই পাশে রুট, মনে করো এই স্কয়ারটা এই পাশে গেলে রুট 100 হয়েছিল, তখন কিন্তু প্লাস মাইনাস দিয়েছিলাম না। কেন দিয়েছিলাম না, কারণ এই জায়গায় দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল আছে, এই জন্য এই জায়গায় কখনো মাইনাস আসবে না, শুধু প্লাস থাকবে, আই মিন শুধু প্লাস থাকবে। কিন্তু এই জায়গায় বাস্তব সংখ্যা কিন্তু একটা, কিন্তু এখন একটা বাস্তব সংখ্যা আছে না, একটার বাস্তব সংখ্যার বর্গ আছে না, এই জন্য এখন তোমার এই পাশে অবশ্যই প্লাস মাইনাস থাকবে, নাকি দুইটি মান পাওয়া যাবে। এই হচ্ছে ঘটনাটা। তাহলে স্কয়ার রুটে কাটা গেলে x পাওয়া যাবে, আর এই জায়গায় প্লাস মাইনাস কত পাওয়া যাবে, প্লাস মাইনাস 1 পাওয়া যাবে, কারণ √1 মানে হচ্ছে 1, তাহলে প্লাস মাইনাস 1 পাওয়া গেল। ওকে, এখন আর একটা কাজ করো, 1 নং মাইনাস 2 নং করো, 1 নং মাইনাস 2 নং করো, এই কাজটা করো। 1 নং কি ছিল, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে -8 ছিল, আর 2 নং ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 10 ছিল। এখন x স্কয়ার 1 নং মাইনাস 2 নং, এখন বিয়োগ করবা, এই বিয়োগ করবা, ঠিক না, বিয়োগ করে, ঠিক না, বিয়োগ করে। তাহলে বিয়োগ করার সময় তোমরা কি জানো না, বিয়োগ করার সময় চিহ্ন কিন্তু পরিবর্তন হয়, নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে। বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হবে। এই দেখো x স্কয়ারটা প্লাসের আছে, এটা মাইনাসের হয়ে যাবে, আর y স্কয়ারটা প্লাসের আছে, এটা কি মাইনাসের হয়ে যাবে, মানে কি চিহ্ন পরিবর্তন হবে। যদি প্লাস থাকে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হইতো, বুঝছো? এই দেখো এটা সেই প্লাস না, এটাকে মাইনাস করে দিতে হবে, মানে কি চিহ্ন পরিবর্তন হবে। বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাসের, এটা প্লাসের, এটা কাটা যাবে। এখন এটাও মাইনাসের, এটাও মাইনাসের, তার মানে কি ওই মাইনাসের y স্কয়ার মানে কি মাইনাসের 2y স্কয়ার হবে, ঠিক না? আর এই জায়গায় দেখো এটাও মাইনাসের, এটাও মাইনাসের, তার মানে কি মাইনাস কত হবে, 18 হয়ে যাবে। মাইনাস, এটাও মাইনাসের, এটাও কিন্তু মাইনাসের, দুটি একই চিহ্ন, মানে কি যোগ করতে হবে। 10 আর 8 কত, 18, আর যেহেতু দুটি মাইনাস, এই জন্য মাইনাস চিহ্ন থাকবে, মানে -18। তাহলে এই মাইনাস যদি কাটি, তাহলে আমরা দেখো একটা কাজ করতে পারি, শুধু y স্কয়ারটাকে রেখে দিলাম। এই যে 2 কিন্তু এখন y স্কয়ারের সাথে কি আছে, 2 কিন্তু y স্কয়ারের সাথে গুণ আকারে আছে, অপর পাশে গেলে ভাগ হবে, আই মিন 18/2 হবে, আলটিমেটলি হবে 9 দোকানে 18। তাহলে এই জায়গায় কি পাওয়া যাবে, y স্কয়ার ইকুয়াল 9 পাওয়া যাবে। তাহলে এখন আমি যদি এই স্কয়ারটাকে অপর পাশে ট্রান্সফার করি, তাহলে হবে √9, এবং অবশ্যই এই জায়গায় প্লাস মাইনাস দিতে হবে। তাহলে y এর মানটা কেমন হবে, y এর মানটা হবে তোমার +-3 হবে। y এর মানটা কেমন হবে, +-3 হবে। কথা বুঝছো? এখন তুমি আসো, এখন তুমি শুরুতে কি দোষ ছিল, দেখো তো শুরুতে তুমি কি দোষ ছিল, শুরুতে তুমি কি দোষ ছিল বলো তো? তুমি দোষ ছিল, দেখো তুমি দোষ ছিল x + iy ইকুয়াল হচ্ছে, এটা দোষ ছিল না, এটা দোষ ছিল কিনা, দেখো x + iy ইকুয়াল, এটা দোষ ছিল কিনা, এই জিনিসটা তুমি কিন্তু দোষ ছিল, ঠিক না? তাহলে x + iy, ঠিক না, এই জিনিসটা দোষ ছিল। একটু লক্ষ্য করো, তুমি একটু চিন্তা করো, তুমি এই জায়গায় কি দোষ ছিল, তুমি একটু চিন্তা করো। তুমি দোষ ছিল, তুমি এটা দোষ ছিল যে -8 - 6i, এইটুকু জিনিসকে বর্গমূল করলে এর বর্গমূলের সমান হচ্ছে x + iy, আমি এটা দোষ ছিল, তুমি কিন্তু এটা ধরে নিচ্ছিল। মানে এর বর্গমূলটা কেমন হবে, মানে কি এইটুকু জিনিসের বর্গমূলটা হবে তোমার আসলে এইটা, তুমি কিন্তু এইটুকু জিনিস ধরে নিছিলে। ধরি x + iy ইকুয়াল √8 - 6i, এইটুকু কথার মানে হচ্ছে এইটুকু জিনিসকে বর্গমূল করলে, আমি ধরলাম যে এইটুকু জিনিসের বর্গমূল হচ্ছে আসলে এইটা, এটা তুমি ধরে নিছিলাম।
তাহলে এই জায়গায় এক্স আছে, এই জায়গায় ওয়াই আছে, এক্স এর জায়গায় এক্স এর মান বসাও, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাও, এই যে এক্স ওয়াই এর মান পাইছো, তাহলে তুমি এইটুকু জিনিসের বর্গমূলটা পেয়ে যাবে। মোট কথা তুমি এইভাবে লিখবা। সুতরাং নির্ণয় বর্গমূল, তুমি একটু লক্ষ্য করো, সুতরাং নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল তুমি লিখবা। সুতরাং নির্ণয় বর্গমূল ইকুয়াল, একটু লক্ষ্য করো তুমি কি লিখবা, তোমার নির্ণয় বর্গমূল তুমি একটু লক্ষ্য করো, এইটুকু সমান তুমি ধরছিলে এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই দেখো একটু কল্পনা করো, এক্স প্লাস আই ওয়াইটাকে এই জায়গায় একটু কল্পনা করো। তাহলে এক্স এর মান কত পাইছো বলো তো, এক্স এর মান কত পাইছো, প্লাস মাইনাস ওয়ান পাইছো। তাহলে এই এক্স এর জায়গায় তুমি বসাও প্লাস মাইনাস ওয়ান। আর তুমি একটু লক্ষ্য করো ওয়াই এর জায়গায় কি পাইছো বলো তো, ওয়াই এর জায়গায় কি পাইছো, ওয়াই এর জায়গায় পাইছো প্লাস মাইনাস থ্রি। তার মানে তুমি লিখবা প্লাস মাইনাস 3i, কারণ ওয়াই এর জায়গায় তো 3 বসাইলে ভালো কথা, আর আই তো আই থাকবে, ঠিক না? তাহলে দেখো এক্স এর জায়গায় বসাইলে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় বসাইলে প্লাস মাইনাস ওয়ান। আর আর কি বসাবা, আর হচ্ছে তোমার ওয়াই এর জায়গায় কি বসাবা, ওয়াই এর জায়গায় এই ওয়াই এর সামনে কি বসাবা, মানে ওয়াই এর জায়গায় কি বসাবা প্লাস মাইনাস থ্রি, দেখো প্লাস মাইনাস থ্রি, আর আই তো আই থাকবে। ওকে, এখন এই জায়গা থেকে আমি প্লাস মাইনাস কমন নিব, এই জায়গায় প্লাস মাইনাস আছে, এই জায়গায় প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস কমন নিলাম, তাহলে কিটা পাওয়া যাবে, ওয়ান পাওয়া যাবে, আর এই জায়গায় পাওয়া যাবে 3i পাওয়া যাবে। এখন মাঝখানে চিহ্নটা কি প্লাস দিব না মাইনাস দিব সেটা নিয়ে একটু কনফিউশন আছে। এই মাঝখানে চিহ্ন দেখো প্লাস মাইনাস কিন্তু কমন নিয়ে নিছি। ওকে, তাহলে প্লাস মাইনাস কমন নিছি, আর ওয়ানটা আমি এই জায়গায় ওয়ান লিখে দিছি, আর এই জায়গায় 3i লিখে দিছি। এখন এই মাঝখানে চিহ্নটা কি হবে বলো তো, এই মাঝখানে চিহ্নটা কি হবে, এটা হচ্ছে কথা, যে প্লাস দিব নাকি মাইনাস দিব, এটা নিয়ে একটু কনফিউশন আছে। দেখো একটু লক্ষ্য করো, তুমি এই জায়গায় চিন্তা করবা, এই দেখো এক্স ওয়াই, এই দেখো 2x হয় না, এই জায়গায় তুমি চিন্তা করো তো এই মানটা কি নেগেটিভ নাকি পজিটিভ, ওই এক্স ওয়াই এর গুণফলটা কি নেগেটিভ নাকি পজিটিভ, এই যে 2xy, আচ্ছা এক্স ওয়াই নিয়ে কথা বলো, যে এক্স ওয়াই এর মানটা কি নেগেটিভ নাকি পজিটিভ, নেগেটিভ। যদি এই যে 2xy আই মিন এক্স ওয়াই এর মানটা যদি নেগেটিভ থাকে তাহলে এই জায়গায় চিহ্ন দিবা মাইনাস, আর যদি এই মানটা পজিটিভ থাকতো তাহলে চিহ্ন দিতে প্লাস, তাহলে চিহ্ন দিতে প্লাস, কথা বুঝছো? তাহলে এই জায়গায় মাইনাস চিহ্ন দিলাম, কিভাবে চিহ্ন বুঝবো, এই জায়গায় মাইনাস চিহ্ন দিতে হবে, এটা বুঝবো কিভাবে, আমি প্লাস মাইনাস কমন নিছি, তাহলে ওয়ান ওয়ানেই রইলো। এখন মাঝখানে কি প্লাস দিব না মাইনাস দিব, এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যাব, ঠিক না? আমি তো প্লাস মাইনাস ওয়ান কমনই নিয়েছি, তাহলে ওয়ান থাকবে, এবং মাঝখানে কি প্লাস দিব না মাইনাস দিব, এটা নিয়ে কনফিউশনে পড়ে যাব। তখন চিন্তা করবা এই যে এক্স ওয়াই মানে 2xy, এটা কি প্লাস মান না মাইনাস মান, যদি মাইনাস মান হয় তাহলে এদের মাঝখানে হবে মাইনাস, আর যদি এটা প্লাস মান হয় তাহলে এটার মাঝখানে হবে কি প্লাস, তাহলে তোমার আনসারটা হবে এইটা। এখন তুমি বলতে পারো আপনি যে এই জায়গায় করছিলেন, একটু লক্ষ্য করো, তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, আমি আরেকটা জিনিস দেখাই। আমি যখন প্রথম পদ্ধতিতে প্রথম পদ্ধতিতে আমি এই প্রবলেমটা সমাধান করছিলাম, তখন আনসারটা ছিল এরকম যে প্লাস মাইনাস, কি আনসারটা ছিল প্লাস মাইনাস, কি আনসারটা ছিল বলতো, প্লাস মাইনাস 3i মাইনাস কত ওয়ান, এরকম আসছিল না, এরকম আসছিল কিনা, এরকম আসছিল, আমার মনে হয় খুব সম্ভবত এরকম আসছিল। আমি যদি একটু দেখি আমি কোথায় খাতাটা কোথায় ফেলাইলাম, একটু লক্ষ্য করো কোথায় রাখছি, পেজটা কোথায় রাখলাম, পেজটা আমি এই যে খুব সম্ভবত এই জায়গায় করছি, এই দেখো এই যে প্লাস মাইনাস 3i মাইনাস ওয়ান, এটা আসছিল না? আচ্ছা এটা যে কথা তোমাকে আমি একটু প্রমাণ করে দিচ্ছি, এটা যে কথা এটা সেম কথা, আই মিন এটা যে কথা এটা কিন্তু সেম কথা, তোমাকে একটু প্রমাণ করে দিচ্ছি। একটু লক্ষ্য করো, এই মানটা হচ্ছে একটা প্লাসের মান আবার একটা মাইনাসের মান, মানে প্লাস দ্বারা আগে গুণ করো, আমি প্লাস দ্বারা মনে করো প্লাস দ্বারা লিখতেছি 3i মাইনাস হচ্ছে 1, আবার এই মানটাকে আমি মাইনাস দ্বারা লিখতেছি মাইনাস 3i মাইনাস হচ্ছে 1। ওকে, এখন একটু লক্ষ্য করো তো, এই প্লাস দ্বারা গুণ করলে 3i মাইনাস 1 এটাই বহাল থাকবে, আর মাইনাস দ্বারা গুণ করলে কি হবে বলো তো, মাইনাসের 3i হবে প্লাসের 1 হবে। ঘটনাটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এইটুকু জিনিসকে আমি একবার প্লাস দ্বারা গুণ করে পাইছি এইটা, আবার মাইনাস দ্বারা গুণ করে, এইটুকু জিনিসকে মাইনাস দ্বারা গুণ করে পাইছি আমি, এইটুকু জিনিসকে আমি মাইনাস দ্বারা গুণ করে পাইছি কি এইটা। এখন এইটুকু জিনিসটা লক্ষ্য করো, এইটুকু জিনিসকে তুমি প্লাস দ্বারা গুণ করো, প্লাস দ্বারা গুণ করলে এই 1 মাইনাস 3i এটা বহাল থাকবে, আবার এইটুকু জিনিসকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস দ্বারা গুণ করলে 1টা হয়ে যাবে মাইনাসের 1, আর এটা হয়ে যাবে প্লাসের 3i হয়ে যাবে, প্লাসের 3i হয়ে যাবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি না, এই 3iটাকে যদি আগে লিখি আর 1টাকে যদি পরে লিখি, আর মাঝখানে যদি এই জায়গায় যে প্লাস মাইনাস দিই, কত তো একটাই, কারণ প্লাস মাইনাস দ্বারা প্লাস দ্বারা গুণ করলে কি পাবা, দেখো এইটুকু জিনিসকে দেখো একটু লক্ষ্য করো, এইটুকু জিনিসকে আমি লিখলাম জাস্ট খালি এইটুকু জিনিসকে, 3iটাকে 3i এর সামনে প্লাস আছে না, এইটুকু জিনিসকে দেখো, এইটুকু জিনিসকে আমি জাস্ট খালি লিখলাম, এই 3iটাকে আগে লিখলাম, প্লাসটা আগে লিখলাম, মাইনাসটা পরে লিখলাম, এবং তার সামনে অবশ্যই প্লাস মাইনাস থাকবে, মানে কি এই আনসারটা। তাহলে প্লাস দ্বারা গুণ করো মাইনাস দ্বারা গুণ করো যা পাবা, এইটুকু জিনিসকে প্লাস দ্বারা গুণ করো মাইনাস দ্বারা গুণ করো, তুমি ঠিক সেম জিনিসই পাবা। তুমি একটু লক্ষ্য করো, এইটুকু জিনিসকে প্লাস দ্বারা গুণ করে তুমি এইটা পাইছো, আবার এইটুকু জিনিসকে প্লাস দ্বারা গুণ করে কিন্তু এরকম একটা জিনিস পাইছো, এরকম একটা জিনিস তুমি পাইছো, কিভাবে পাইছো, এই দেখো এই জিনিসটা পাইছো, দেখো এইটার এটা সেম। আবার দেখো এইটুকু জিনিসকে মাইনাস দ্বারা গুণ করে তুমি এইটা পাইছো,
এটা পাইছো। আবার এইটুকু জিনিসকে মাইনাস দ্বারা গুণ করে তুমি কি পাইছো দেখো তো, মাইনাস দ্বারা গুণ করে তুমি কি পাইছো, এইটুকু জিনিসকে মাইনাস দ্বারা গুণ করে তুমি কি পাইছো, এইটুকু জিনিসকে দেখো, এইটুকু জিনিসকে প্লাস দ্বারা গুণ করে তুমি এইটা পাইছো, আর এইটুকু জিনিসকে প্লাস দ্বারা গুণ করে তুমি কোনটা পাইছো বলো তো, এইটুকু জিনিসকে প্লাস দ্বারা গুণ করে তুমি পাইছো কি বলো তো, প্লাস পাইছো হচ্ছে এইটা, এইটা পাইছো, এইটা পাইছো। ওকে, এখন এইটুকু জিনিসকে মাইনাস দ্বারা গুণ করে তুমি কোনটা পাইছো, এইটা পাইছো। এই যে এইটুকু জিনিসকে মাইনাস দ্বারা গুণ করলে, এই দেখো তোমাকে যদি একটু বিষয়টা ক্লিয়ার করতে হবে না, নতুবা তোমার পেস্ট লাগবে। প্লাস মাইনাস 1 - 3i, একটু লক্ষ্য করো, এইটুকু জিনিসকে তুমি মাইনাস দ্বারা গুণ করলে যা পাবা, আচ্ছা এইটুকু জিনিসকে প্লাস দ্বারা গুণ করো, প্লাস দ্বারা গুণ করলে হবে তুমি পাবা +1 মাইনাস হচ্ছে 3i পাবা, এরকম পাবা। +1 মানে শুধু 1, ঠিক না? মাইনাস দ্বারা গুণ করলে তুমি পাবা -1 প্লাসের 3i পাবা। আবার এইটুকু জিনিসকে, হ্যাঁ, এখন এই রেজাল্টটাকে, এই প্রথম পদ্ধতির রেজাল্টটাকে যদি আমি প্লাস মাইনাস দ্বারা গুণ করি, ভালো করে লক্ষ্য করবা, প্লাস দ্বারা গুণ করলে কি পাবো, 3i পাবো, -1 পাবো। আবার মাইনাস দ্বারা গুণ করলে কি পাবো, -3i পাবো, +1 পাবো। দেখো, এই দেখো, একটু লক্ষ্য করো, এই জিনিসটা, এই দেখো, এই জিনিসটা সেম, এই জিনিসটা সেম, তার মানে কি আমি বলতে পারি এই রেজাল্টটা যে কথা, মানে কি এইটা যে কথা আর এটা সেম কথা। ঠিক আছে, এই বিষয়টা বোঝানো অনেকক্ষণ দেরি লাগছে না? আচ্ছা, লাগুক দেরি, সমস্যা নাই। এই হচ্ছে কথা, বুঝছো কথা, এই হচ্ছে ঘটনাটা, এগুলো কোনো ম্যাটার করে না। ঠিক আছে, এগুলো কোনো বিষয় না। ঠিক আছে, এগুলো বুঝতে হবে। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর একটা কথা হচ্ছে, তাহলে সামারি করে দিই, তোমাদেরকে সামারি করে দিই। আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা প্রথমে শিখলাম কি, প্রথমে শিখলাম আমরা মডুলাস জিনিসটা কি, জটিল সংখ্যাকে প্রথমে শিখলাম, যে জটিল সংখ্যার ফরম্যাটটা কেমন। প্রথমে শিখলাম কি জটিল সংখ্যার ফরম্যাট, মানে কি x+i শিখলাম প্রথম, এটা শিখলাম। এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ, এগুলো শিখলাম। তারপর আমরা মডুলাস শিখলাম, তারপর আমরা কি শিখলাম, মডুলাস শিখলাম, মানে মডুলাস পরম মান, মানে কি একটা জটিল সংখ্যার পরম মান বাইর করার সূত্র শিখলাম এবং তার সাপেক্ষে অঙ্ক করলাম, ঠিক না? তারপর আমরা কি শিখলাম, আমরা আই এর মান সমান সমান হচ্ছে √1 এটা মনে রাখতে হবে, এটা বলছি তোমাকে। তারপর i² সমান হচ্ছে তোমার শুধু -1, এটা তোমার মনে রাখতে হবে, তোমাকে বলছি। তারপর আমরা আয়ের উপরে কোনো পাওয়ার থাকলে, মনে করো 301 থাকলে, বা আয়ের উপরে 51 পাওয়ার থাকলে, বা i³ থাকলে এদের মান নির্ণয় শিখাইছি তোমাদেরকে, হ্যাঁ শিখাইছি। আচ্ছা, তারপর আরেকটা যে আরো কিছু জিনিস শিখাইছি, যে তুমি মনে করো 3+4i আছে, এটাকে জটিল সংখ্যা, তোমাকে বলো এর অনুবন্ধী জটিল রাশিটা কত, অনুবন্ধী তোমাকে অনুবন্ধী জটিল রাশি শিখাইছি, যে কিভাবে লিখতে হয়, ঠিক না? আরেকটা কথা হচ্ছে, মনে করো তোমাকে প্রশ্ন করলো এটি কোন চতুর্ভাগে অবস্থিত, এটি কোন চতুর্ভাগে অবস্থিত, তখন তোমার এটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা তুমি বলতে পারবা, এটা তোমাকে শিখাইছি। তারপর আমরা লাস্টে আমরা কি শিখলাম, বর্গমূল নির্ণয় শিখলাম। এর পরবর্তী পাঠে আমরা কি শিখবো, ঘনমূল শিখবো। এর পরবর্তী পাঠে আমরা কি শিখবো, ঘনমূল শিখবো। ঠিক আছে, তার পরবর্তী পাঠে আমরা আরো কিছু ম্যাথ সমাধান করব। এই হচ্ছে কথা। হ্যাঁ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, এই হচ্ছে কথা।